আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। ঠাকুর দেখা কি শুরু হয়েছে? আমি কালকে রাতে গিয়েছিলাম সাউথ কলকাতাতে, বেশ কয়েকটা জায়গা দেখলাম, বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়েছে ইতিমধ্যে, এবং আপনাদের অনেকের সাথে প্যান্ডেল হপিং এর সময় দেখাও হয়েছে। আজকে রাতেও ইভেন বেরোবো, কিন্তু তার আগে আমি জানাই কিউরিও ফাইটের আজকের যে ঘোষলি কল রেকর্ডিং রয়েছে সেটা কিন্তু মারাত্মক একটা ফিলিং, মারাত্মক একটা ঘটনা আপনাদেরকে জানাতে চলেছে। কিউরিও ফাইটের আজকের এই কল রেকর্ডিংয়ে আমার সাথে ছিল সৌম্যজিৎ। আজকে দুটো পার্টিকুলার পোর্শনের ঘটনা আপনারা জানতে চলেছেন। সেকেন্ডেরটা তো অত্যন্ত ভয়ানক, এবং প্রথমে মৌসুনি আইল্যান্ডের একটা ঘটনা আমরা শেয়ার করেছি। আশা করছি কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের অন্য একটা মাত্রাতে নিয়ে যাবে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের জানাই, আপনারা যদি কিউরিও ফাইটে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেলথ, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। আর হ্যাঁ, আজকে রাতে ঠাকুর দেখতে আমি বেহালাতে যাব। আপনারা কোথায় যাচ্ছেন ঠাকুর দেখতে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোষলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো সৌম্যজিৎ, কেমন আছো? এই চলছে, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি আজকে যে ঘটনাগুলো শেয়ার করতে চলেছো, ঠিক আছে, সেই ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটা রয়েছে সেটাতে এমন কিছু এলিমেন্টস রয়েছে, এমন কিছু জায়গার উল্লেখ রয়েছে, এমন কিছু ঘটনা রয়েছে যেগুলো হয়তো আমরা সবাই কখনো না কখনো খুব ভালোভাবে রিলেট করেছি লাইফে। ঘটনাটা আই থিঙ্ক মৌসুনি আইল্যান্ডকে কেন্দ্র করে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই ঘুরতে যায়, অনেকে যায়, ভ্লগস বানায়, অনেক কিছু করে, ওকে। বাট এই জায়গাতে তোমরা এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছিলে, তারপর থেকে আমার জানা নেই, বাট আমার মনে হয় না তোমরা মৌসুনি আইল্যান্ডে যাবার আবার কখনো প্ল্যান করেছো বলে। না, কারণ রিসেন্টলি গেছিলাম, এই কয়েক বছর আগের ঘটনাটা। এখন তো আর যাওয়ার প্ল্যান নেই আপাতত, কারণ যেটা ঘটেছিল সেটা আমি চাইবো যে কারোর জীবনে না ঘটুক। কি ঘটেছিল সৌম্যজিৎ? একদম শুরু থেকে শুরু করো তো, কি হয়েছিল তোমাদের সাথে যার জন্য এত প্রবলেম? হ্যাঁ, তো এই মৌসুনি আইল্যান্ড, এই জায়গাটা কিন্তু আমি ইউটিউবে বেশ কয়েক বছর ধরেই ব্লগে দেখি। আমার একটা দারুণ লাগে, সমুদ্র পাওয়া যায়, একটা মানে অ্যাডভেঞ্চার পাওয়া যায়, বেশ সুন্দর লাগে জায়গাটা। আর বিশেষ করে শীতকালে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। সন্ধ্যাবেলা বনফায়ার হয়, চিকেন, তারপরে মানে খুব সুন্দর লাগে। আর দোলনা থাকে বিভিন্ন গাছের মাধ্যমে, মানে দুটো গাছ, তার মাঝখানে দোলনা, তো বেশ ভালো লাগে। আর মৌসুমী আইল্যান্ডে একটা আকর্ষণ হচ্ছে যে সমুদ্রের ঠিক ওপরে একটা বাঁশ দিয়ে সুন্দরভাবে একটা স্ট্রাকচার করে একটা বসার জায়গা মতো করে ওরা। এবার ওইখানটা কি হয়, রাত্রেবেলা যখন জল বেড়ে যায় তখন সমুদ্রের ঢেউটা নিচ দিয়ে যায় আর উপরে বসে আছে, হিসাব মতো সমুদ্রের উপরে আমরা বসে আছি। তো জায়গাটা আমার অনেক বছর ধরে বেশ ভালো লাগতো। তো আমাদের স্কুল, আমি যে হাই স্কুলে পড়তাম সেই হাই স্কুলের নাম হচ্ছে কাঁচরাপাড়া হাই স্কুল। তো 2023 সালে আমাদের একটা রিউনিয়ন হয়, আমাদের একটা রিউনিয়ন প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। কাঁচরাপাড়া হাই স্কুলের 75তম পূর্তি একটা অনুষ্ঠান আমাদের করা হয়। তো বেশ কিছু স্কুলের বন্ধু ছিল যারা হয়তো আমার ফেসবুক ফ্রেন্ডে ছিল না বা হোয়াটসঅ্যাপে ছিল না, অনেক বছর দেখা হয়নি। তো 2023-এ ওখানে আমাদের আবার দেখা হয়। তো আমাদের সবার মধ্যে প্রথমে আড্ডা হচ্ছিল। তো সবাই বলছিল যে কোথাও যদি একটা ঘুরতে যাওয়া যায়। আর তখন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে আমি ব্লগ ছাড়তাম, আমি ভাবছিলাম যে কন্টেন্টের জন্য যাওয়া যেতেই পারে। এটা মানে সবাই করে থাকে, যে যারা ভিডিও বানায় বা ব্লগ বানায় তারা কিন্তু যে কোনো জায়গায় চলে যায় একটু মজা করার জন্য। তা আমি ভাবলাম এই জায়গাটা তো বেশ ভালো, তো আমি সবাইকে সাজেশন দিই যে মৌসুমী আইল্যান্ডে যাওয়া যেতে পারে, এই জায়গাটা ভালো। আর বেশি দিন কিন্তু ট্যুর না, মানে যেদিনটি আমরা যাব পরের দিন ওখান থেকে এই দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলার মধ্যে কিন্তু বাড়ি ঢুকে যাবো। তো বেশি বড় ট্রিপও না। তো সবাই বললো হ্যাঁ এটাই তাহলে যাওয়া যাক। তো আমরা শীতকালে প্ল্যান করি যে যাব। এই সবকিছু প্ল্যানিংটা কিন্তু আমরা স্কুলের মধ্যেই করি, যখন রিউনিয়ন প্রোগ্রামে যাই স্কুলের মধ্যেই করি। তো সব করার পরে আমরা যখন যাব, ঠিক এই এক সপ্তাহ বাকি এরকম একটা সময়,
আমাদের একটা বন্ধু বলে, ভাই আমার মনে হচ্ছে যাওয়া হবে না। এবার সব গ্রুপে এরকম একটা কেউ না কেউ থাকে যে এন্ড মুমেন্টে বলে ভাই যাওয়া হচ্ছে না। এবার সব পেমেন্ট করা হয়ে গেছে, বুক করা হয়ে গেছে, আর ও বলছে যাবে না। তাই আমি বললো, ভাই ইয়ার কি মারছিস, তুই যাবি না বলছিস? ও বলছে, না ভাই আমার সমস্যা হচ্ছে, আমি মনে হচ্ছে যাবো না, ঠিক আছে আমি কয়েকদিন পরে জানাচ্ছি। হুম। এরকম করতে করতে আর 2 দিন বাকি, তখনও জানাচ্ছে না। এবার আমাদের বাকি যারা বন্ধু ছিল, আরো 4-5 জন ছিল, তো আমরা মিলে ওর বাড়িতে যাই, গিয়ে বলে, ভাই কি রে যাবি না তুই? ও বলে, দাঁড়া আমি আসছি, দাঁড়া। বলে একটা সামনে চায়ের দোকানে আসে, তখন বলে, "এ নে, টাকাটা নে, আমার যে বাকি যে পেমেন্টটা ছিল আমি যাচ্ছি, কালকে যাচ্ছি।" এবার টাকা পেয়ে গেছি, এবার ও যদি কালকে নাও আসতো তাহলে আমাদের কিছু যায় আসতো না, ঠিক আছে। তো টাকাটা নিয়ে নিয়েছি, আর আমরা একটা কটেজ বুক করেছিলাম, ওই কটেজের মধ্যে প্রায় 5-6 জন থাকা যাবে, একটা বড় কটেজ, ঠিক আছে। আর মৌসুমী আইল্যান্ডে মানে টেন্টও আছে, কটেজও আছে, বেশ সুন্দর জায়গাটা, তো আমরা কটেজই নিয়েছিলাম। তো নেওয়ার পর পরের দিন যথারীতি আমরা সকালবেলা এখান থেকে 7টার সময় এখান থেকে ট্রেন ধরি। শিয়ালদা থেকে ট্রেন ছিল 7টা 7টা 15 সময়, তো শিয়ালদা ট্রেন ধরি। এখান দিয়ে ভোরবেলা বেরোই, কারণ এখান থেকে অনেকটা সময় লাগবে শিয়ালদা যেতে, 1 ঘন্টার মতো। তো ভোরবেলা ট্রেন ধরি, আর শিয়ালদা থেকে 7টা 7টা 15 একটা ট্রেন ছিল, আমরা যাই নামখানা লোকাল, ওটা ধরে যাই। হুম। তো বেশ অনেকটা সময় যেতে লাগছিল। এবার যাওয়ার পরে ওখানে ঘাটগুলোর নামও বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘাটগুলোর নাম ছিল, পাতিমুনিয়া ঘাট, হুজ্জুদির ঘাট, এরকম 2-3টে ঘাট ছিল, ওটা করে যাওয়া যায়। তো আমরা নামলাম, প্রথমেই আমাদের নাকে একটা গন্ধ আসছিল, সেটা হচ্ছে শুটকি মাছের গন্ধ। এবার ওই ঘাটের পাশের এরিয়াগুলোতে বিভিন্ন শুটকি মাছের চাষ এগুলো কিন্তু হতো, তো সেই জন্য গন্ধটা আসছিল। তারপর আমরা একটা নৌকা মতো ছিল, বড় লঞ্চ যেটা হয়, সেই লঞ্চ করে ওই পারে যাই, দেন টোটো ধরে আবার ওই ক্যাম্পটায় যাই। এবার ক্যাম্পটা ঢোকার পরে সকাল থেকে বেশ ভালোই সময় কাটছিল। আর ওখানে সাইট সিন বলতে গেলে ম্যানগ্রোভ অরণ্য ছিল, সেই মৌসুমী আইল্যান্ডের পাশে সেই অরণ্যগুলো আছে, ম্যানগ্রোভ অরণ্য। এবার ওইখানে ব্যাপারটা হচ্ছে যে গাছগুলো আছে, গাছগুলো হচ্ছে মাটির নিচে, মানে ওপরের অংশগুলো বেরিয়ে আছে আর গাছগুলো মাটির নিচে। তার কারণটা হচ্ছে ওখানে যখন জলের ফ্লো বেশি হয়ে যায়, তো অনেক সময় ধরে, অনেক মাস ধরে গাছগুলো জলের নিচে ছিল, তো ওইগুলো হচ্ছে মতো একটা মৃত গাছ ওই জায়গাটা। আর ওখানে যদি ফোনের ক্যামেরাটা তুমি অন করো, মনে হবে ওখানে একটা সিনেমা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, মানে সিনেমাটিক খুব জায়গাটা, ম্যানগ্রোভ অরণ্যটা। তো বেশ ভালো সময় কাটছিল। এবার ওখানে বিভিন্ন মেয়েদের গ্রুপে এসেছিল, ফ্যামিলি গ্রুপে এসেছিল, সবাই এসেছিল। আর আমাদের গ্রুপে একটা ছেলে ছিল, ওর নাম বলেই দিচ্ছি, বিপ্লব ওর নাম। তো ও একটুখানি মানে কি বলবো, একটুখানি মেয়েদের দেখে একটু চুলকানি একটা ছিল, ঠিক আছে। তো কি বলবো, একটা ছুকছুকানি ভাব ছিল। তো ও বলছে, ভাই আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, চ ওকে কথা বলবো। আমি বলছি, ভাই এখানে ঘুরতে এসেছি, কি করছিস তুই? বলছে, না কথা বলবো। তো সন্ধ্যেবেলা থেকেই মোটামুটি ছিল যে মেয়েটার সাথে কথা বলবো, বাট সুযোগ পাচ্ছিল না। তো সন্ধ্যাবেলা আমাদের ক্যাম্প ফায়ার হয়, সবকিছু হয়। দেন রাত্রিবেলা আমরা প্ল্যান করি, যে যেটা আমি তোমাকে প্রথমেই বললাম, যে মৌসুমী আইল্যান্ডের মেন আকর্ষণ যেটা, সমুদ্রের ঠিক ওপরে বাঁশ দিয়ে একটা বসার জায়গা, ওখানে বসে আড্ডা মারবো। এবার রাত্রির তখন প্রায় 11টা 11:30 বেজে গেছে, সবাই মোটামুটি খেয়ে দিয়ে মোটামুটি টেন্টে ঘুমিয়ে গেছে। এবার আমরা ওখানে যাচ্ছি গল্প করতে, ওখানে বসে গল্প করবো। তো হঠাৎ যে ক্যাম্পের স্টাফরা আছে তারা বলছে, স্যার এখানে এখন আড্ডা মারা যাবে না, আপনারা ভোরবেলা আড্ডা মারবেন, মানে আর্লি মর্নিং, কিন্তু এখন এখানে আড্ডা মারা যাবে না। এবার আমরা বলছি, কেন? এখানে একদিনের জন্য ঘুরতে এসেছি, এমন তো না যে এটা মানে লং ট্যুর, আজকে এসেছি কালকে আমরা চলে যাবো দুপুরবেলা। তখন বলছে, না এখানে এটাই নিয়ম, এখানে এটা করা যাবে না। তো একটুখানি ঝামেলা হয়, যেটা হয়, সব বন্ধু বান্ধব ছিল, আরো একটুখানি মানে এনার্জি পেয়ে গেছিলাম ঝামেলা করার জন্য, একটু ঝামেলা হয়। তো হওয়ার পর আমরা রুমে চলে আসি। এবার জানলাটা দিয়ে বারবার দেখছিলাম যে কেউ বাইরে আছে। এরকম করতে করতে রাত্রির প্রায় 2টো বেজে গেছে, কাউকে আর দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা, সবাই রুমে, হোটেলের স্টাফরাও নেই। তো আমরা কি করেছি, ওই বাসার যে বসার জায়গাটা ওখানে গেছি আবার। তো গিয়ে গল্প টল্প করে সাইডে একটা মানে মাঠ মতো ছিল, বেশ পরিষ্কার, ওখানে শীতকালে যেটা করে ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টনের কোর্ট টোট কাটা ছিল, তো ওইখানটা দাঁড়িয়ে আছে। এবার যথারীতি সিগারেট ধরিয়েছি, একটু আগে তোমার সাথে কথা হচ্ছিল সিগারেট নিয়ে, তো সিগারেট ধরিয়ে সিগারেট খাচ্ছি, তো গল্প করছি। এবার হঠাৎ করে একটা কুকুর ছিল, সেই কুকুরটা কিন্তু সকাল থেকে আমাদের সাথে ছিল হোটেলে, মানে ওই ক্যাম্পের এরিয়ার মধ্যে কুকুরটা ছিল। তো কুকুরটা একটু করে কাঁদছে, মানে কুকুরের কান্নার একটা অদ্ভুত একটা আওয়াজ, ইরিটেটিং একটা আওয়াজ। তো কুকুরটা হঠাৎ করে কাঁদছে, আর আমাদের পিছনের দিকে তাকিয়ে বারবার একটা উপরের দিকে তাকাচ্ছে, মানে ও কাউকে দেখতে পাচ্ছে, তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ও যখনই এরকম কাঁদছে বা এরকম করছে, আমার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে হচ্ছিল যে আমি মানে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আমি ঘুরছি দেখতে পাচ্ছি না, এরকম একটা ফিলিংস আসছিল। আবার কেউ হেঁটে চলে যাচ্ছে, পায়ের আওয়াজ। এবার 4-5 জন ওখানে দাঁড়িয়ে আছে, হতে পারে যে আমার বন্ধুদের পায়ের আওয়াজ, কিন্তু তুমি দেখবে চেনা পায়ের আওয়াজ আর অচেনা পায়ের আওয়াজের মধ্যে কিন্তু তফাৎ আছে। তুমি দেখবে তুমি চোখ বন্ধ করে আছো, তোমার যদি খুব চেনা কেউ হেঁটে আসে, তুমি কিন্তু বুঝতে পারো যে এই হেঁটে আসছে। তো আমার বেশ অস্বাভাবিক লাগছিল ওই সময়টা। আর কুকুরগুলো তখনই ওই কুকুরটা চিল্লাচ্ছে, ঘাউ ঘাউ করছে, আর তাকিয়ে আছে ওপরের দিকে, আর কাঁদছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। এবার এটা আমার বেশ অস্বাভাবিক লেগেছে। আমি বলছি, ভাই এখানে দাঁড়াস না,
কারণ আমি একটা জিনিস জানি, এবার জানি না ওটা হচ্ছে নাকি, কিন্তু ওটা হলে কিন্তু খুব খারাপ ভাই, চ এখান থেকে। তখন ওই বিপ্লব বলে ছেলেটা, যে ছেলেটা ওই মেয়েটার সাথে কথা বলে বলে ওয়েট করছিল, এখন রাত 2টো বাজে, এখনো বলছে যে চ ওই মেয়েদের গ্রুপটা ওখানে গিয়ে নক করি দরজায়। তো ও বলছে হ্যাঁ ওইসব কিছু না, জানি আমি তুই কি বলছিস, হ্যাঁ ওইসব কিছু না, যা তোর ভূতকে ডাক, এরকম বলছে, ঠিক আছে। তো আমি বলছি না ভাই, ভূতের ব্যাপার না, নেগেটিভ এনার্জির ব্যাপার না, তুই ভাই চ, ভাল লাগছে না আমার বিষয়টা। আর গাটা খুব ভারী হয়ে আসছিল। আর ওখানে কিন্তু আমরা মানে যে খুব যে দৌড়াদৌড়ি করেছি ওরকম কিন্তু ব্যাপার না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছিল যে মানে খুব ক্লান্ত লাগছিল নিজেকে ওই সময়টা। এবার ও বলছে ভাই ভূত হলে ডাক দে, দেখি ভূতকে ডাক, ভূত হলে কি করবো দেখি, এই করি যে গাছের ডালটা ভেঙে ফেলতে পারবে ভূত, এরম বলছে। আর যেই ও বলেছে ভূত কি তোর গাছের ডালটা ভেঙে ফেলতে পারবে, মানে 3 গুনতে পারিনি তখনই একটা ডাল ভেঙে পড়েছে। এবার ডালটা যখন ভেঙে পড়েছে, একবার পড়েছে, এবার বলছে "ও, একবার পড়েছে তো কি হয়েছে", এরকম করছে। আমি বললাম ভাই ব্যাপারটা কিন্তু ঠিক জায়গায় এগোচ্ছে না, কুকুরটা কানছে ওই দিকটাই কিন্তু তাকিয়ে আছে গাছটার দিকে। ও বলছে ওর কিছু না, ওরকম কিছু না, আরেকবার ফেলে দেখাক, আরেকবার ফেলে দেখাক, কোথায় তোর ভূত ডাক দেখি। আবার কিন্তু ওই গাছটার ডালটা ভেঙে পড়েছে। এবার 2বার যখন ভেঙে পড়েছে, তো সবাই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে বিষয়টা কিন্তু ঠিক হচ্ছে না, একটা কিছু ঘটছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট অনুভব করতে পারছি। যে কুকুরটা অনুভব কানছে তাকিয়ে আছে, আর গাছের ডাল 2বার ভেঙে পড়লো, আর বন্ধুরা বারবার বলছে যে "এই, কিছু না, ভূত হলে গাছের ডাল ভেঙে ফেলাক", বা উল্টো পাল্টা কথা বলছে, আরো অনেক গালাগালি ফালাগালি দিচ্ছে। কিন্তু 2বার যখন ভেঙে পড়লো, একবার না এমনি পড়তে পারে, 2বার তো আর ভেঙে পড়বে না এমনি এমনি। তো এটার পরে ও বুঝতে পারছে যে কিছু একটা ভাই হচ্ছে, কিন্তু ও বলছে না না কিছু না, চ ঘর রুমে চ, বলে আমরা রুমে চলে গেছি। এবার যেটা তোমাকে বললাম যে খুব ক্লান্ত লাগছিল, যে সকাল থেকে মানে আছি, খুব ক্লান্ত লাগছিল হঠাৎ করে। তো আমরা ঘুমিয়ে যাই, এখন রাত্রি 2টো বাজে, আর 2টো 3টে বাজতে গেছে, একটু পরে ভোর হয়ে যাবে, আর ক ঘন্টা ঘুমানো যাবে। তো ঘুমিয়ে গেছি। এবার সকালবেলা যখন উঠেছি, এবার তো আমরা ভালো যে এবার সকালে আর কয়েক ঘন্টা বাকি, তারপর তো ট্রেন ধরে চলেই যাবো, আর কি হবে। যা রাত্রেবেলা একটা হালকা একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, ওটা অতটা কেয়ার করিনি। এটা দেখছি ওই বিপ্লব ছেলেটা নেই, মানে ওই বন্ধুটা আমার নেই খাটে। এবার আমি হয়েছে বাথরুমে গেছে, তারপর প্রায় 1 ঘন্টা চলে গেছে, দেখি বাথরুম থেকে বেরোচ্ছে না। বাথরুম নক করেছি, বাথরুমে কেউ নেই, ফাঁকা। এবার বিপ্লবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মৌসুমী আইল্যান্ডের ক্যাম্পের মধ্যে ও কোথাও নেই। তো এবার যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন করছি ওকে, ফোনেও রিং হয়ে যাচ্ছে, ধরছে না। হঠাৎ করে হোটেলের কিছু যে স্টাফ, তারা ওটা নজর করেছে যে আমরা কাউকে খুঁজছি, পাচ্ছি না। তো ওরা বলছে আপনারা কি কালকে আবার রাত্রেবেলা বেরিয়েছিলেন? আমি বললাম না না, ওরকম কোনো ব্যাপার না। তখন বলুন বেরিয়েছিলেন না তো? আমি বললাম হ্যাঁ। বলে আপনাদের বারণ করলাম না? তো এইটা যখন বলেছে, বলার পরে ওরা নিজেরাই বেরিয়ে গেছে ওই ওখান থেকে, ক্যাম্পের ওই এরিয়া থেকে বেরিয়ে দৌড়ে গেছে। এবার আমরা ওর পিছন পিছন যাচ্ছি, গিয়ে দেখছি ওই ম্যানগ্রোভ যে অরণ্যটা, ঠিক তার পাশে বেশ কিছু লোকের ভিড়, আর ওইখানে আমার ওই বন্ধুটা পড়ে আছে। এবার একটা জিনিস সবার মনে প্রশ্ন আসতে পারে, বা তোমার মনে আসতে পারে, যে মদ খেয়ে মাতলামি করেছে ওখানে ঘুরতে গিয়ে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কেউ অ্যালকোহল খেত না, সিগারেট খেত, বাট অ্যালকোহল খেত না। তো ও ওইখানটা গেল কি করে, সবার মনে একটা প্রশ্ন জাগবে। তো ওকে ওই অবস্থায় ধরে কিন্তু নিয়ে আসা হয়েছে, ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এবার নিয়ে এসে জল টল ছিটিয়েছি, ছেটানোর পরে ও কোনো মতো একটা জ্ঞান এসছে। এবার ওকে আমরা সবাই জিজ্ঞেস, কি রে তুই ওখানটা গেলি কি করে, ওখানটা গেলি করে? ও মানে খুব একটা ভয়ের মধ্যে ছিল, মানে কথাও ঠিকভাবে বেরোচ্ছে না, আর মানে চোখের তলায় কালি হয়ে গেছে, মানে কয়েক ঘন্টা, একটু আগে আমাদের সাথে আড্ডা মারলো রাত্রেবেলা, তার মধ্যে চোখের তলায় একদম কালি হয়ে গেছে, মানে অস্বাভাবিক লাগছে চোখে দেখতে। তো ওকে সব জল টল দিয়ে ওকে জিজ্ঞেস করা হয়েছে, কি হয়েছে কি হয়েছে বল না। তখনও বলছে যে রাত্রেবেলা যখন আমরা রুমে শুয়েছি, এবার শোয়ার পরে নাকি দরজায় ওর নক পেয়েছে, নাকি ও ডাকছে, এরকম একটা আওয়াজ পেয়েছে। এবার যখন ও দরজাটা খুলেছে, পিছন দিয়ে দেখতে পাচ্ছে ওই মেয়েটাই নাকি, যে মেয়েটাকে সন্ধ্যাবেলায় ও ভেবেছিল কথা বলবে, সেই মেয়েটাই নাকি দরজা নক করেছে। এবার মেয়েটা পিছন দিক করে, ব্যাক সাইড করে সোজা হেঁটে চলে যাচ্ছিল। আর ও যখন ওটা দেখেছে, ওর পিছন পিছন গেছে, তারপর ক্যাম্পের বাইরে যে বেরিয়েছে, তারপর আর কিছু মনে নেই, এটা ও বলছে। এবার এটা শুনে তো সবারই একটা মানে অস্বাভাবিক লাগে, যে ও কোন মেয়ের পিছন পিছন গেছে, গিয়ে কি হলো, ওর নাকি কিছু মনে নেই। তো আমরা এবার হোটেলের স্টাফদের জিজ্ঞেস করা শুরু করেছি, আর ততক্ষণে যে ঝামেলাটা হচ্ছে, ম্যানেজার চলে এসছে। তো বলছে স্যার কি হয়েছে কি হয়েছে? আমরা এটা কি হয়েছে, আপনাদের ওখানে নাকি কোনো ছেড়ে ধরা আছে নাকি, যে রাত্রেবেলা এরকম এসে ডেকেছে ওকে, ও বেরিয়েছে, তারপর আর কিছু ওর মনে নেই, কি হয়েছে সব বলুন তো। এখন কিন্তু ভিডিও করে ছাড়বো, এখানে কিন্তু ব্লগ করতে এমনি এসেছি, ছেড়ে দেবো, ভুলভাল জিনিসপত্র এখানে হয়। তখন হোটেলের ম্যানেজারটা বলে আপনি এইগুলো দয়া করে ভিডিও করে ছাড়বেন না। তো অলরেডি কিন্তু এগুলো ভিডিও তোলা হয়েছিল, যে ঝামেলাটা হচ্ছে বা এই জিনিসগুলো হয়েছে, ভিডিও তোলা হয়েছিল। তখন ম্যানেজারটা বলে যে এইখানে এই এরিয়াটার মধ্যে অনেক বছর আগে একটা হল ঘর মতো ছিল, মানে আমরা যেই কটেজটা ছিলাম ওই সাইডটার মধ্যে একটা হল ঘর ছিল।
আর এই যেটা বললাম মৌসুমী আইল্যান্ডের যে সমুদ্র, এইখানে প্রচুর মাঝি কিন্তু যেত, যে মাছ মানে শিকার করার জন্য যেত। এবার যখন ওখানে ভরাডুবি হতো বা মারা যেত, তখন ওদের লাশগুলোকে এই এরিয়াটার মধ্যে একটা হলঘরের মধ্যে রাখা হতো। আচ্ছা। তারপরে বিভিন্ন পরিবারের লোকজন এসে শনাক্তকরণ করে নিয়ে যেত। তুমি দেখবে করমণ্ডল যে এক্সপ্রেস যে দুর্ঘটনাটা ঘটলো, আমি একটা ভিডিও দেখছিলাম যে মানে প্রচুর ডেড বডি একটা পুরো স্কুল ঘরের মধ্যে রাখা হয়েছে সাদা কাপড় দিয়ে, এবং পরিবার এসে খুঁজছে যে কোনটা তার পরিবারের লোক। তো সেম এইখানটা ওরকম টাইপের একটা হলঘর ছিল, এবং এইখানটা এসে সবাই খুঁজে শনাক্তকরণ করে পরিবারের লোক নিয়ে যেত। তো এটা আগে ছিল, কিন্তু এরপরে আরো একটা ঘটনা ঘটে, তারপর থেকেই মেনলি এখানে প্রবলেমটা শুরু হয়। তো ওনারা যেটা বলেন যে মৌসুমী আইল্যান্ডের একটা নিয়ম আছে, সেটা বেশ কিছু মানে রিসেন্ট কয়েক বছর ধরে চালু হয়েছে, যে তুমি যদি একা যেতে চাও, মানে ধরো আমি সোলো ট্রাভেলার বা আমি একা ঘুরতে যাব, আমি কিন্তু মৌসুমী আইল্যান্ডে যেতে পারবো না। ওদের এখনো একটা নিয়ম, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে কেউ একা ঘুরতে যাবে, যেতে পারতো। অনেক জায়গায় আছে যে একা ঘুরতে যেতে পারে, সবাই সোলো ট্রাভেলার দেখো সোলো ব্লগ করে, তো ওখানে কিন্তু যেতে পারে না। তো কারণটা হচ্ছে ওনারা যেটা বলেন যে এইখানে একটা মেয়ে নাকি এসেছিল, এবার আসার পরে কি ঝামেলা হয়েছে বা কি হয়েছে সেটা মেয়েটাই হয়তো বলতে পারতো যদি বেঁচে থাকতো, কিন্তু এখন তো আর সে বেঁচে নেই। তো ব্যাপারটা হচ্ছে ও ওই রুমের মধ্যে আত্মহত্যা করে। এবার একটা মেয়ে যখন ওখানে আত্মহত্যা করে, তারপরে মোটামুটি একটা চারিদিকে সব ক্যাম্প খবর পেয়ে যায় যে এরকম একটা মেয়ে এখানে এসে আত্মহত্যা করেছে। তো ওরা অতটা কোনো অ্যাকশন নেয়নি। এরপরে আবার একটা মেয়ে আসে, আবার ওইখানেই আত্মহত্যা করে। পরপর দুটো আত্মহত্যা, মানে সেম স্পটে? হ্যাঁ সেম স্পটে, সেম কটেজটায় যেখানটা আমরা ছিলাম বা আছি ওই সময়টায়, আচ্ছা আচ্ছা। ওই কটেজে দুটো আত্মহত্যা হয়। এবার ওই সময় মানে এই 2023-এর কথা বলছি, এই 2023-এর সময় কিন্তু অলরেডি ইন্টারনেটে কিন্তু অনেক ডাটা ছিল। আর আমি ছোটবেলা থেকেই এই মানে অস্বাভাবিক জিনিসপত্র বা এটা নিয়ে মোটামুটি একটা ইন্টারেস্ট ছিল যে কি জানার বিষয়টা। তো আমি তোমাকে যে পয়েন্টগুলো বলছিলাম এর আগে, যে কুকুরের কান্না বা কোনো পশু পাখির কান্না, পিছনে তাকিয়ে দেখছে কেউ আছে, এটাই তো রাত্রেবেলা আমি ফিল করেছিলাম। এবার এই মানে যে এই ঘটনাটা তোমাকে বললাম, যে কুকুরের যে বিষয়টা, যে তাকিয়ে আছে একটা জায়গায় চিল্লাচ্ছে বা কাঁদছে, এটা আমার আরেকটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মধ্যে আমি নিজে ফিল করেছিলাম। তো দুটো ঘটনা আমি সিমিলার পেয়েছি, মানে এক পেয়েছি। তুমি দেখবে যে কোনো তুমি এত ঘটনা শুনেছো বা নিজে স্পটে গেছো অনেক হরর প্লেসে, তুমি দেখবে কিছু কিছু জিনিস কমন থাকে। যে কোনো জায়গায় গন্ধ, সবাই গন্ধ পায়। এবার সবাই কি তাহলে মানে অনেকে বলে না সবাই মিথ্যে বলছে, গন্ধটা সবাই কি করে পাচ্ছে, তার মানে কিছু না কিছু কমন হচ্ছে। সেম এই জিনিসটা আমার বেশ অস্বাভাবিক লেগেছিল। তো এবার ওকে আমি ম্যানেজারটাকে জিজ্ঞেস করি যে কি হয়েছিল এখানে বলুন, তখন বলে যে এখানে করেছিল, করার পর থেকে আমরা এটা মানে এরকম একটা সমস্যা দেখা দেয়, তাই আমরা রাত্রিবেলা মানে ওই 11টা 11:30 পর থেকে এখানে আর কাউকে অ্যালাউ করি না বাইরে আড্ডা মারার জন্য। তো আপনাদের ওই জন্যই ওরা বারণ করছিল। তো আপনারা দয়া করে এটা কাউকে বলবেন না, আপনাদের যা খরচা হয়েছে আমরা রিফান্ড করে দিচ্ছি, আপনারা দয়া করে এটা বাইরে ছড়াবেন না। তো সেই জন্য আমরা কিন্তু ওই ক্যাম্পটার নাম আমি কিন্তু তোমাকে বলছি না, কিন্তু মৌসুমী আইল্যান্ডেরই ঘটনা। আর এটা কিন্তু যখন ঘটেছিল, তারপরে আমরা আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম ওই সময়, সেটা এখনো রিলেট করি যে ওটা কি ঘটেছিল। সেটা তুমি ভালো উত্তর দিতে পারো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আমরা এখন ফিরছিলাম, ওর হাতে ছিল একটা ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল যে ব্রেসলেট গুলো হয়, ইভেন তোমার পডকাস্টে আমি দেখেছি যে তুমি অনেক ক্রিস্টাল ব্রেসলেট পড়ো। তোর ক্রিস্টাল ব্রেসলেট পরে যখন ট্রেনে আসছিল, মানে ওই বিপ্লব বলে বন্ধুরা যার সাথে এই ঘটনাগুলো ঘটলো, তো ওই ক্রিস্টাল ব্রেসলেট একটু ভেঙে গেছিল। মানে তার মানে দড়িটা ছিঁড়ে গেছিল ওরম না, কিন্তু ক্রিস্টাল ব্রেসলেটটা একটু ক্র্যাক মতো হয়ে গেছিল। মানে বিটস গুলো? হ্যাঁ, মানে যে বিটস গুলো থাকে ওগুলো একটু ক্র্যাক মতো হয়ে গেছিল। এবার ও সালমান খানের ফ্যান ছিল, তো একটা সম্ভবত ওই ব্লু হালকা একটা ব্লুইশ ব্রেসলেট পরতো। এবার জানি না ব্রেসলেটটার নাম কি। তো ওই হ্যাঁ, তো ওই ব্রেসলেটটা তখন ও পরতো। তো এবার ওটা একটু ক্র্যাক খেয়ে গেছিল, ঠিক আছে। তো এটা ছোট্ট একটা ঘটনা আমরা ভেবে ইগনোর করেছি। এবার বাড়ি চলে এসেছি, ওখান থেকে আর মোটামুটি রিফান্ড পেয়ে গেছি, আমরা রিফান্ড পেয়ে গেছি, আর অতটা কিছু করিনি। তো বাড়ি চলে আসার পরে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আমাদের ওই বন্ধুরা আর কোনো কন্ট্যাক্ট করছে না আমাদের সাথে, কোনো যোগাযোগ করছে না, কিচ্ছু করছে না, যার সাথে এই ঘটনাগুলো ঘটলো। এবার আমরা নিজেরই একদিন ফোন করেছি, তো কাকিমা ফোন ধরেছে, বলছে ওর তো খুব জ্বর, ওখান থেকে আসার পর থেকে খাচ্ছেও না ঠিক করে, কি করছে কে জানে কি হলো। তো আমরা ওদের বাড়ি আবার গেছি, গিয়ে ওকে দেখে সত্যি ও জ্বর খুব, মানে চোখের তলা কালিটা আরো বেড়ে গেছে, একদম মানে রুগ্ন মনে হচ্ছে ওকে দেখে। তো আমরা ওর সাথে আর অতটা কথা বলি না, কাকিমার সাথে কথা বলি যে ও মানে মৌসুমী আইল্যান্ড যাওয়ার আগে না যাবে না বলছিল, তো কি হয়েছিল। তখন বলছে আরে আর বলিস না, আমি ওকে বারবার বললাম, আমার কথা তো শোনে না, পরে আমার কথা শুনতে হয়। আমি বললাম কি হয়েছিল। ও মানে কাকিমা যেটা বললো যে ওর ঠাকুরদা মারা গেছিল,
ওই সময়। আর ওর অসহ্য চলছিল কিন্তু ওই সময়টা, ঠিক আছে। আর ওর যখন ঠাকুমা মারা গেছিল তখন ওর ন্যাড়া হয়েছিল, যেটা ন্যাড়া হওয়ার রিচুয়াল থাকে, ন্যাড়া হয়েছিল। আর ওদের পরিবারে দুজন সন্তান, মানে কাকা জ্যাঠা বা ওদের পরিবারে দুজন সন্তান, ও আর একজন। তো এর আগে ও নাকি ন্যাড়া হয়েছিল, এখন আর ও ন্যাড়া হবে না। এবার ন্যাড়া হবে না, ঠিক আছে, একটা তো রিচুয়াল থাকে যে মানে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে, বা একটা রিচুয়াল থাকে। তো ও কিন্তু মৌসুম নারায়ণ আমার সাথে যখন গেছে তখন কিন্তু এই রিচুয়াল গুলো চলছে। আর ওখানে গিয়ে ও চিকেন খেয়েছে বা যাবতীয় জিনিসপত্র করেছে এই টাইমের মধ্যে। তো এটা শুনে তো আমি পুরোপুরি অবাক যে এখন অনেকেই আছে যে ছোট ছোট বিষয় ইগনোর করে, কিন্তু এত বছর ধরে কিছু রিচুয়াল চলে আসে, শ্রাদ্ধ অনুষ্ঠান, এটা যদি কোনো এফেক্ট না থাকতো তাহলে তো আমার মনে হয় কেউ এটা পালন করতো না। আমার একটা কথা মনে পড়লো যে তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল, তুমি বহু পুরনো একটা সম্ভবত কল রেকর্ডিং বা পডকাস্টে বলেছিলে যে একটা ছাদের মধ্যে তুমি সিগারেট খাচ্ছিলে, একটা স্মোক ফেলেছিলে। ছাদের মধ্যে না, ওটা ওটা আমার ওই তখন আগে যেখানে স্টুডিও ছিল, ঠিক আছে, আমার ব্লগ করেছিলাম একটা, ওখানে দেখিয়ে হয়েছিল। এবার কেমিস্ট্রি পড়ছিলাম, ঠিক আছে। ওটা মানে আমার দাদু মারা গেছিল 14ই ফেব্রুয়ারি 2015, ঠিক আছে। শুক্রবার রাত ছিল, শনিবার দিন পরের দিন সকালে কিছু একটা স্টাডির অঙ্কের টিউশন ছিল। আর তোমার আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি বা কিছু একটা পড়ছিলাম ওরকম টাইপের, ঠিক আছে। এবার আমি নিচে গেছি, এবার আমাদের ওই হয় না পুড়ি আসার পরে লোহা আগুন তেতো এইসব ওটা করিনি। আমি সিগারেট খাচ্ছি নিচের জায়গাটা, ওখানে কেউ যাতায়াত খুব একটা করতো না। হঠাৎ ছেড়েছি, ধোঁয়াটা ধাক্কা লাগলো, মনে হলো যে মুখের একটা অবয়ব, বুঝতে পেরেছি কিছু প্রবলেম আছে। আমি ব্যাক করে দৌড়ে ওপরে উঠছি, দিদা ছিল ঘরের মধ্যে। আমার মনে হয়েছিল যে আমার পেছনে পেছনে কেউ মানে মানে ধাওয়া ফিল করেছিল, একটা কাউকে ফিল করেছিল যে আসছে পিছন পিছন, ফিল করেছিল। হ্যাঁ। এবার এই যে অশৌচের যে সময়টা থাকে না, এবার তোমার যদি একদম তখন কি তোমার চ্যানেল ছিল, মানে চ্যানেল ছিল? হ্যাঁ, চ্যানেল তো ছিল। 2015 ঘটনা, তখন 15 ঘটনা, চ্যানেল তো ছিল না। হ্যাঁ, সেটাই, 10 বছর হয়ে গেছে প্রায়। এবার সেই সময়টাতে ব্যাপারটা এটাই যে যখন অসৌচ চলে বা এরকম খুব ক্লোজ রিলেটিভ হয় না, তো রিচুয়াল যেগুলো রয়েছে ওগুলো মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক অ্যাডভার্স এফেক্ট থাকে। ইভেন তুমি ফিরোজার কথা বলছিলে, আমিও তো ফিরোজা পড়ি, ঠিক আছে। যেহেতু তন্ত্রের কাজ হয়, বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করি, অনেকে আমার বাড়িতে আসেন যারা এফেক্টেড, তো একটা প্রোটেকশন হিসেবে এইটা ধারণ করা আছে। এবার যখনই আগে একটা ব্রেসলেট হিসেবে পড়তাম, এটা এখন আর পড়ি না, কারণ আগে খুব একটা মানে খুব নেগেটিভ কিছু একটার সাথে মানে সংঘর্ষ ঘটেছিল। ফিরোজাটা ফার্স্টের দিকে সবুজ হয়ে যায় নীল থেকে, তারপরে ওটা ভেঙে যায়, ঠিক আছে। মানে তোমাকে বুঝিয়ে দেবে, মানে নিজে অ্যাবজর্ব করে নিল বিপদটা। ওকে, হ্যাঁ। আমি ইভেন একটা ভিডিও আমি বলবো তোমাকে, তুমি হয়তো দেখেওছো ভিডিওটা, যে সালমান খানের একটা ভিডিও আছে, ও বলছে যে আমার এটা 7 নম্বর ব্রেসলেট, মানে ফিরোজা 7 নম্বর। তো তার মানে কি ওরটাও তাহলে এর আগে যে ব্রেসলেট গুলো ছিল হয়তো ব্রেক হয়েছে বা কিছু হয়েছে, তো সেই জন্যই সে 7 নম্বরটা পড়ছে। তো এই ব্রেকের যে বিষয়টা আমি পরে তারপর জানতে পেরেছি। এটা বলেছে? হ্যাঁ, এটার ভিডিও আছে, ইউটিউবে সার্চ করেছিলাম আমি। আমি নিজেও এখন মানে ক্রিস্টাল পড়ছি, তোমার সাথে একটু আগে হয়তো বলেছি আমি তোমাকে। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা সার্চ করলাম যে সালমান খানের একটা মানে বিদেশে কোথায় একটা গেছিল। বলতো আমি জানি তোমার বন্ধু কি করেছিল বা না করেছিল। এবার তুমি বললে না যে ফিরোজার ওই চাং গুলো ভেঙে গেছিল, মানে একটু ক্র্যাক মতো চলেছিল, ক্র্যাক মতো। যদি হয় তাহলে ওটা নিজের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে। এবার এখন প্রবলেম যেটা হচ্ছে, অনলাইনে অনেকে নেয় বা নেয় না, ঠিক আছে। মানে জিনিসপত্র তো সবসময় অরিজিনাল পাওয়া যায় সেরকমটা নয়, ঠিক আছে। অরিজিনাল জিনিস না নাও তাহলে তোমার মানে কাজ করবে। তুমি এই যে ঘটনাটা মৌসুমী আইল্যান্ডের বললে, এই ছাড়াও মেন যে ঘটনাটা যেটা নিয়ে আজকের এই এপিসোড আমাদের, সেই ঘটনাটা কোথাকার? এই জায়গাটা আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই কোয়ার্টারটা কিন্তু বর্তমানে আছে। আমি এই কয়েক বছর আগে করোনার পরে 2022-এ আমি কিন্তু ওই মানে কোয়ার্টারটা সামনে দিয়ে গেছি, দেখেওছি, ঠিক আছে। তো এখন যদি আমি বলি, অনেকেই আছে তুমি সেটা জানো যে ওই জায়গায় যাবে বা অনেক কিছু করবে, ঠিক আছে। তো সেই জন্য আমি ওই জায়গাটার নাম বলছি না, বাট তোমাকে ডেসক্রিপশন দিয়ে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারো বিষয়টা। তো তাহলে বলছি ঘটনাটা প্রথম থেকে। তো এই ঘটনাটা বেশ কিছু বছর আগে ঘটা, এটা 1990 সালে ঘটা একটা ঘটনা। তো আমার মেজো মামা চাকরি সূত্রে একটা কোয়ার্টার পায়। এবার ওই কোয়ার্টারে ওরা শিফট করে।
হুম আর কোয়ার্টারটা একটু ডেসক্রিপশনটা তোমাকে দিই। কোয়ার্টারটা বেশ বড় কোয়ার্টার ছিল, আর সামনে একটা বারান্দা ছিল, আর চারিদিকে বেশ অনেকটা গ্যাপ গ্যাপ মাঠ মতো ছিল, যেটার মধ্যে ফাঁকা ফাঁকা জায়গা, এবং মোটা গুড়িওয়ালা বেশ অনেক কটা গাছ ছিল সাইডটায়। তো এটা ছিল কোয়ার্টারটা ডেসক্রিপশন। আর বাইরে থেকে তুমি যদি কোয়ার্টারটাকে দেখো, তোমার মনে হবে যে পুরোনো সিনেমায় তুমি দেখবে যে দেয়াল ঘড়ি থাকে, যে একটা বড় দেয়াল ঘড়ি দেখবে, দেয়ালে লাগানো থাকতো দেয়াল ঘড়ি। তো অনেকটা ওই দেয়াল ঘড়ি টাইপের একটা ভাইবস দিত কোয়ার্টারটা বাইরে থেকে দেখলে। তো বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল দেবে। ইভেন এখনো যদি তুমি শীতকালে, বা এখনো যদি আমি এখন চলে যাই ওই জায়গাটায় গিয়ে দাঁড়াই, আমার কিন্তু একটা গায়ে কাটা দেবে, বা একটা মনে হবে একটা কিরকম একটা মনে হচ্ছে, ফিলিং মনে হচ্ছে। তো কোয়ার্টারটা ঠিক ওরম টাইপের ছিল। তো ওই কোয়ার্টারটা ওটা শিফট করে। তো প্রথম 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 এক সপ্তাহ ওটা ঠিকই ছিল। এই পুরো ঘটনাটা কিন্তু আমার মামার মুখ থেকেই শোনা। আর এর কিন্তু যাবতীয় প্রমাণ বা সাক্ষী আমি কিন্তু, মানে বাকি আমার মামাদের, ইভেন আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম, সবাই কিন্তু এক কথাই বলেছিল। তো ঘটনাটা তাহলে বলছি তোমাকে। তো কোয়ার্টারটা ওটা শিফট করে। শিফট করার পর থেকে ওটা রাত্রিবেলা 12টা 12:30 বাজলেই একটা গন্ধ পেতো। গন্ধটা কিন্তু ওষুধ আর রক্ত মেশানো একটা গন্ধ। আচ্ছা আচ্ছা। এবার রক্তর গন্ধ কিন্তু খুবই একটা ফালতু গন্ধ হয়, ঠিক আছে? তো সেই গন্ধটা যারা, অনেকে হয়তো রক্তর গন্ধ এখনো পায়নি সেরকম ভাবে, তারা লাকি। বাট রক্তর গন্ধ এতটাই খারাপ, পচা রক্ত যেরকম গন্ধ হয়, আমি একবার পেয়েছিলাম। তো সেখানে আমি রিলেট করেছিলাম যে কতটা খারাপ হয়। আর ওষুধ দেখবে, পচা ওষুধ বা ওষুধ ফেলে রেখে দিয়ে যেটা তীব্র একটা ফালতু গন্ধ হয়, সেই গন্ধটা ওরা রাত্রিবেলা পেতো। এবার স্বাভাবিক ব্যাপার, তুমি একটা গন্ধ পাচ্ছ, একদিন ইগনোর করতে পারো, 2 দিন ইগনোর করতে পারো, রোজ রোজ তো পারো না। আর গন্ধটা কিন্তু সকালে বেরোতো না, দুপুরে বেরোতো না, ওই রাত্রির 12টার পরে, 12:30 একটা, ওই সময় কিন্তু গন্ধটা বেরোতো। তো এবার ওরা 2-3 দিন যাওয়ার পর থেকে দেখে যে গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে। তো খোঁজে 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 তারপরে ওরা জানতে পারে যে ওদের বাথরুম থেকে গন্ধটা বেরোচ্ছে। কিন্তু বাথরুমের মধ্যে রক্ত, ওষুধ কে ফেলবে? এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার। ওরা প্রথমে বুঝতে পারে না কেন বেরোচ্ছে। তাও ওরা বিভিন্ন, মানে যাতে সুগন্ধি হয়, ফুল টুল বাড়ির মধ্যে এনে রাখতো, ঠিক আছে? কিন্তু তাও সকাল থেকে ঠিক থাকতো, রাত্রিবেলা ওই গন্ধটা বেরোতো। এরপরে ওদের একটা এমন একটা ঘটনা ঘটে, তারপর থেকে ওরা বুঝতে পারে যে যেই ঘটনাগুলো ঘটছে সেটা হয়তো স্বাভাবিক ঘটনা না। রাত্রিবেলা ওরা শুয়ে আছে, হঠাৎ আচ্ছা। ওর যে বারান্দাটা আছে, ওই বারান্দার মধ্যে কেউ হাঁটছে। কোনো বাচ্চা যদি দৌড়ায়, দেখবো আস্তে আস্তে দৌড়াচ্ছে, একটু আবার একটু দৌড়াচ্ছে, এরকম একটা হয়তো। তো সেরকম ভাবে কেউ দৌড়াচ্ছে বারান্দাটার মধ্যে। আর রাত্রি তখন 1টা বাজে, 2টো বাজে, এরকম সময়। তো কোয়ার্টারটার ওই বারান্দাটা ঢোকার জন্য মেন গেট ছিল, তো গেট লক করা। তো বারান্দাটা কে ঢুকবে ওই সময়? তো ওরা লাইট ফাইট জ্বালায়, গিয়ে দেখে, বারান্দা কেউ নেই। কিন্তু 1 মিনিট আগে কেউ দৌড়াচ্ছিল, এখন কেউ নেই। এটা একটা ওদের কিরকম একটা লাগে। তো ওরা খুব টায়ার্ড ছিল, রাত্রেবেলা ঘুমিয়ে যায়। সকালবেলা উঠে ওরা যেটা দেখে, এবার মানে আমি ঘটনাটা এন্ডে কিছু প্রশ্ন আছে এই ঘটনাটা নিয়ে, কারণ আমি এর উত্তরগুলো অনেক কিছু পাইনি। আমি চাইবো যে তুমি ওটার উত্তর দাও তোমার এক্সপিরিয়েন্স থেকে। তো ওরা সকালবেলা উঠে যেটা দেখে, যে বারান্দাটার মধ্যে রক্তের পায়ের ছাপ, মানে কোনো ছোট, হ্যাঁ, মানে পায়ের মধ্যে রক্ত লেগে আছে, ওই অবস্থাকেও হেঁটেছে। আর সেই পায়ের যে মানে সাইজটা একদম ছোট পায়ের, মানে ছোট কোনো বাচ্চা হয়তো হেঁটেছে, এরকম টাইপের পুরো পুরো হচ্ছে বারান্দার মধ্যে রক্তের পায়ের ছাপ, ঠিক আছে? তো এবার মানুষ নিজের মনে একটা কিন্তু লজিক বানানোর চেষ্টা করে। তুমি সবসময় দেখবে একটা ঘটনা ঘটলো, আমি হয়তো এই জন্য ঘটেছে, আমরা ভেবে নি, ইগনোর করি। তো আমার মামি বলে যে হয়তো এর আগে যে পরিবার ছিল, কেউ আলতা হয়তো পায়ে মেখেছিল, ওই অবস্থায় হয়তো কোনো বাচ্চা হেঁটেছিল, সেই পায়ের ছাপ হয়তো আমরা হয়তো যখন ঢুকেছি যখন খেয়াল করিনি, নতুন বাড়িতে এসেছি, সেটা হতে পারে। মানে লাল ছাপ বুঝতে পারছে, কিন্তু ওটা একদম মানে শুকিয়ে যাওয়া হয় না সেরকম টাইপের, হালকা হালকা শুকিয়ে শুকিয়ে গেছে এরকম টাইপের। এটা মানে ওখান থেকে কিন্তু কোনো গন্ধ বেরোচ্ছে না, রক্ত থেকে কোনো গন্ধ বেরোচ্ছে না, বাট লাল লাল ছাপ, পায়ের ছাপ পুরোটা। তো ওরা ভাবে হয়তো ওইটার জন্যই হয়েছে, যে এর আগে কোনো ফ্যামিলি ছিল। আর কোয়ার্টারে দেখবা পরিবার চেঞ্জ হয়, অনেক ফ্যামিলি আসে, একটা ফ্যামিলি আসে, আরেকটা ফ্যামিলি আসে, তো হতেই পারে ওটার জন্য হয়েছে। তো এবার বাজার করতে যায় আমার মামা সকালবেলা। তো গিয়ে একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে বাজার করে চাটা খেয়ে বাড়ি আসবে। তো চায়ের দোকানে যখন যায়, একজন তান্ত্রিক টাইপের লোক ছিল, তিনি কালী সাধনা করতেন। তো ওনার সাথে আমার মামার দেখা হয়। তো মামা বলে, "এই আমরা এই কোয়ার্টারটা এসছি।" তো যখন বললো যে এই জায়গায় এই কোয়ার্টারটা এসছি, তখন ওই তান্ত্রিক টাইপের মানুষটা বলছে যে আপনি আর জায়গা পেলেন না, ওই কোয়ার্টারটায় আসতে হলো। তখন আমার একটা জিনিস আছে, যে জানি না তুমি এটা জানো নাকি, একটা কোয়ার্টার পলিটিক্স চলে। তুমি দেখবে যে কোয়ার্টার গুলো, লোকাল যে ক্লাব হয়, সেই ক্লাবগুলো কিন্তু কম পয়সায় বিভিন্ন লোককে কিন্তু ভাড়া দিয়ে দেয়। মানে হিসাব মতো রেলের এমপ্লয়ীদের পাওয়ার কথা, বা কোনো এমপ্লয়ীদের পাওয়ার কথা, সেই এমপ্লয়িটা কিন্তু পায় না অনেক সময়। তুমি দেখো ভ্যাকেন্ট কোয়ার্টার পড়ে আছে, সেই ভ্যাকেন্ট কোয়ার্টার দেখো লোকাল কিছু ক্লাব পয়সার বিনিময়ে কিন্তু ওটা দিয়ে দেয়। তো
তোমার মামা হয়তো ভেবেছে এনারও কোনো হয়তো লোক সেট করা আছে, তাকে হয়তো ভাড়া দেবে ওখানটা, এরকম কোনো ব্যাপার। এবার একটা বাক বিতণ্ডা হয়, বলে কি আপনি কি উল্টো পাল্টা বলছেন, ওই বাড়িতে এসেছি তো কি হয়েছে? তখন বলছে না, ওই বাড়িতে তো মানে কেউ এর আগে 1 মাসের বেশি থাকতে পারে না, এর আগেও তো এসেছিল কয়েক মাস আগে একটা পরিবার। তখন বলছে ছাড়ুন তো, এখন গুজব রটাচ্ছেন ভুলভাল কথা, এখানে নতুন এসেছি, আপনার কি কোনো লোক আছে নাকি যাকে এখানে মানে কোয়ার্টারটা রাখবেন? তো একটু ঝামেলা ফামেলা করে চলে আসা। বাড়িতে যখন এসছে মানে কোয়ার্টারটা যখন এসছে, আমার মামি বলে যে কি হলো, তুমি রেগে আছো? তখন বলছে আর বলো না, একটা তান্ত্রিক টাইপের লোক কি সব উল্টো পাল্টা বলছে, বলে এখানে কেউ থাকে না 1 সপ্তাহ বেশি, এসব বলছে। গেল রাত্রেবেলা আওয়াজ শুয়েছে, আবার সেম আওয়াজ, যে কেউ দৌড়াচ্ছে বারান্দাটাতে। এবার আস্তে আস্তে দৌড়াচ্ছে। এবার আগের দিন কিন্তু রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয়নি আমার মামার। তো মানুষ কাজ করে আসবে বা করার পর তুমি রাত্রিবেলা যদি শোও আর তোমার যদি ঘুম না হয়, তুমি দেখবে এমনি খিটখিটে থাকবে। তো বা একটা মানে খারাপ লাগবে বিষয়টা, মানে মেন্টালি তুমি ডিস্টার্ব থাকবে। তো রাত্রেবেলা আবার সেই আওয়াজ উঠেছে, উঠে লাইট জ্বালিয়েছে, আবার কাউকে দেখতে পাচ্ছে না। আর তখনকার দিনে দেখবে আর মোটা টর্চ থাকতো, এরকম এখন জানি ইউজ করে নাকি, মোটা মোটা টর্চ আমি দেখেছিলাম মামার কাছে, এখনো ওটা আছে পুরোনো টর্চ, এই গ্রে কালারের একটা মোটা টর্চ, ঠিক আছে? ওই টর্চ নিয়ে বাইরেটা পুরো খোঁজে যে আশেপাশে কোনো হয়তো কোনো কোয়ার্টারে বা কোনো বস্তি থেকে কোনো ছেলে রাত্রেবেলা আসে নাকি, বাচ্চাগুলো রাত্রিবেলা আসতেই পারে, যে কোনো কাউকে মানে কি বলবো ডিস্টার্ব করার জন্য খোঁজে, কাউকে দেখতে পারে না রাত্রেবেলা, আবার শুয়ে যায়। এবার সকালবেলা আমার মামি হঠাৎ আমার মামাকে বলে যে দেখো, আমরা এই কোয়ার্টারটা এসছি, আমাদের মনে হয় একটা ভুল হয়েছে। তখন বলছে কি ভুল? তখন বলছে আমরা যে কোয়ার্টারটা এসছি আমরা কিন্তু কোনো পুজো দিইনি। তখন আমার মামাও ভাবে যে হ্যাঁ ঠিক, যে আমরা যখন কোনো বাড়িতে যাই, ভাড়া বাড়িতেও যদি যাই, একটা কিন্তু পুজো দেয় বা গৃহপ্রবেশ পুজো বা একটা পুজো দিয়ে কিন্তু মানুষ ঢোকে। ওরা কিন্তু সেটা করেনি, পুজো না দিয়ে কিন্তু ওই কোয়ার্টারটার মধ্যে ঢুকেছিল। তো তো বলে যে তুমি ওই তান্ত্রিকের সাথে ঝামেলা করেছো, তুমি ওই তান্ত্রিকটার সাথে ঝামেলা করেছো, ওই তান্ত্রিকটার কাছে যাও, ক্ষমা চাও, বলো যে একটা সমস্যা হচ্ছে, এরকম রাত্রেবেলা শুতে পারছি না ঠিক করে, তুমি বলো ওনাকে, ওনাকে বলে একটা যজ্ঞ করতে, একটা গৃহপ্রবেশের পুজো করতে। তো যথারীতি আমার মামা যায় সকালবেলা, গিয়ে বলে ওই তান্ত্রিকটাকে যে আমাকে ক্ষমা করে দিন, আমি মাথা গরম ছিল, আপনি আমার কোনো একটা যজ্ঞ করে দেবেন, রাত্রেবেলা শুতে পারছি না, আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ হাঁটছে, এরকম শব্দ পাচ্ছি, ঘুম না হলে তো এখানে থাকতে পারবো না। তখন উনি বলে ঠিক আছে, আমি তাহলে একটা যজ্ঞ করছি, আমি তো বললামই ওখানে একটা সমস্যা আছে। তো ওই যে তান্ত্রিকটা যেটা করেছিল, তা আমাকে যেটা বলেছিল আমার মামা, যে একটা ঘটি ছিল, ঘটির মধ্যে মন্ত্রপুত জল ছিল, ওখানে যজ্ঞ করার পরে ওই জলটা নিয়ে ওই কোয়ার্টারে পুরো চারিদিকটা মানে পুরো মানে প্রদক্ষিণ করেছিল সবাই মিলে, মানে পরিবারের যত কজন ছিল, মানে মামা মামি আর ওই লোকটা মানে তান্ত্রিকটা, তিনজন মিলে পুরো প্রদক্ষিণ করেছিল। এবং ঘরে উনি মানে কালী ঠাকুরের যে খাড়া হয় না দেখবে, খাড়া যে জিনিসটা, হ্যাঁ ওই হ্যাঁ খাড়া, হ্যাঁ ওই ওই খাড়ার মতো একটা জিনিস, ওটা ঘরের যে এন্ট্রি মানে যে গেট দিয়ে ঢুকবো যেখানে বারান্দা, তারপর তো যে ঘরগুলো, তো ওটার উপরে রেখেছিল খাড়াটাকে। আর চারি সাইডে বিভিন্ন চিহ্ন এঁকে দিয়েছিল, ঘরের মধ্যে বিভিন্ন চিহ্ন এঁকে দিয়েছিল। আর একটা ফুল বা কিছু হবে কোনটা একটা জিনিস পোটলা করে একটা ঘরের কোণার মধ্যে রেখে দিয়েছিল। এই 3-4টে জিনিস রেখেছিল, রাখার পরে বলেছিল এইগুলো কিন্তু এখান থেকে যাতে না সরে, মানে ওই যে ফুল যেটা রাখা হলো ঘরের 4 কোণে সেই জিনিসগুলো, আর এই উপরে যে খাড়াটা, এইগুলো যাতে না থাকে। আর আমি এই প্রদক্ষিণ করে এই এটা পুরো প্রদক্ষিণ করে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। তা আপনি যে রাত্রেবেলা গন্ধ পাচ্ছেন, পুরো ঘটনাটাই বলেছিল যে রাত্রেবেলা এরকম গন্ধ পেয়েছি এবং হাঁটার আওয়াজ। তো এটা করার পর থেকে পরের দিন থেকে আস্তে আস্তে গন্ধটাও কম হতে থাকে, আর মোটামুটি কোনো ডিস্টারবেন্স হয় না। এবার আরামেই মোটামুটি ওখানে সময় কাটছিল। আর চারিদিকে বড় বড় গাছ, ওখানে গরমকালেও তোমার ঠান্ডা লাগবে, খুব একটা আরামদায়ক কোয়ার্টারটা ছিল। চারিদিকে যা পরিবেশ ছিল বেশ, মানে দুপুরবেলা যদি কেউ ঘুমায় ভাববে হয়তো কোথায় আছি কি আছি, মানে এরকম একটা ভাববে, এরকম একটা খুব আরামদায়ক কোয়ার্টার ছিল ওই কোয়ার্টারটা। তারপর হ্যাঁ। তো এরপরে একটা জিনিস ঘটে, সেটা ঘটার পরে আমি আজও ভাবি এটা হয়তো অনেকের সাথেই অনেক সময় ঘটে, মানুষ ইগনোর করে। সেটা আমি জানতে যাবো তোমার কাছ থেকে যে এটা কি ঘটেছিল বলে তোমার মনে হয়। সেটা হচ্ছে আমার মামা ওই সময় একটা চল থাকতো, দেখবে সন্ধ্যেবেলা হলে অনেকে বড় গোটা মাছ, দেখবে মাছ নিয়ে বাড়ি চলে আসতো বা মাংস নিয়ে চলে আসতো সন্ধ্যেবেলা হলে, বা যখন তখন মানুষ গোটা মাছ বাড়িতে নিয়ে আসতো, দেন বাড়িতে কাটা হতো, সবকিছু করা হতো। তো আমার মামার একটা স্বভাব ছিল যে হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখে যে বাজার আছে ভালো, তো একটা জিনিস নিয়ে চলে এলো। তো কাঁচরাপাড়ায় বিভিন্ন বাজার আছে, তো আমাদের কাঁচরাপাড়া থেকে বাজার করে নিয়ে যেত ওই জায়গাটায়, ঠিক আছে? তো আচ্ছা হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে বাজারটা করতো, কাঁচরাপাড়া একটা বাজার আছে সিটি বাজার বলে, তো ওখান থেকে বাজারটা করতো, বাজারটা করে দেন বাইকে করে যেত যেখানটা কোয়ার্টারটা ছিল, বেশ অনেকটা দূরে, আমি অ্যাড্রেসটা প্রপার বলছি না। তো সেইখানটা যেত। তো যেদিনকেই মাছ নিয়ে যেত বা মাংস নিয়ে যেত সন্ধ্যাবেলা, সেদিনকেই ঝগড়া হতো, মানে ছোটখাটো বিষয় নিয়ে, হয়তো
জলের গ্লাসটা ঠিক জায়গায় রাখেনি বা জলের বোতলটা ঠিক জায়গায় রাখেনি, সেটা নিয়ে ঝামেলা। মানে এই লেভেলের ঝামেলা যে খুনোখুনি পরে চলে যাবে, মানে মারপিট শুরু হয়ে যাবে, এরকম একটা ঝামেলা। কি ঠিক আছে, বলছো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট নিয়ে ঝামেলা। এবার এটা একদিন হয়, হতে পারে 2 দিন হয়, হতে পারে এরকম প্রায় 4-5 দিন হয়েছে, যে যেদিনকেই মাছ নিয়ে ঢুকছে, মাংস নিয়ে ঢুকছে সন্ধ্যাবেলা, সেদিনকে এরকম একটা ঝগড়া হচ্ছে। আর এন্ড মুমেন্টে কি হচ্ছে, যে ওই মাছটা বা মাংসটা আর রান্না হচ্ছে না, বা রান্না করলেও সেটা ফেলে দিচ্ছে। মানে মামিরও তো একটা ধৈর্য ক্ষমতা আছে, যে কতক্ষণ একটা মানে ঝগড়া করতে পারে, যে রান্নাটা করছে। তো রান্না কিন্তু একটা ভালোবাসার জিনিস। তুমি দেখবে যে ভালোবেসে যদি কেউ রান্না করে না দেয়, বা রান্না করার সময় তার যদি মুড না থাকে, তাকে যদি জোর করে করানো হয়, সেটা কিন্তু কেউ ভালো করে করতে পারবে না। তো এই 5-6 দিন টানা যে জিনিসটা ঘটেছে, যেদিনকেই মাছ আনছে রাত্রেবেলা ফেলা হচ্ছে, মানে কেউ খেতে পাচ্ছে না। তো এটা কিন্তু ঘটছে। এবার আমার পরের দিন, মানে 5-6 দিন এরকম ঘটলো, ঘটার পরে একদিন নিরামিষ হয়েছে বাড়িতে, সেদিকে কোনো মাংস মাংস কিছু হয়নি, নিরামিষ হয়েছে, আর আনেওনি কিছু। তো হঠাৎ সন্ধ্যাবেলা বসে আছে আমার মামি, হঠাৎ আমার মামির মনে হচ্ছে যে আমরা এতদিন ধরে ঝগড়া করছি, আজকেও কি তাহলে ঝগড়াটা হবে? তো মামা এসছে, দেখছে নর্মাল কথা বলছে। এরকম হতে হতে রাত্রিবেলা প্রায় 11টা, 11:30, 12টার মতো বাজে। এবার তো ঘুমাবে, মানে একটা রাত হয়ে গেছে। তখনও কিন্তু কোনো ঝগড়া হয়নি, যেটা এতদিন ধরে হয়ে আসছিল। আর সেদিনকে কিন্তু আমার মামি অনেক কিছু ভুল করেছিল, মানে রান্নার মধ্যে নুন বেশি দিয়ে দিয়েছিল, যেটা স্বাভাবিক, যে তুমি যদি নুন বেশি হওয়া কোনো খাবার খাও, তোমার তো রাগ হবে বা একটা রিয়াকশন দেবে, কিন্তু সেদিন কোনো রিয়াকশন দেয়নি, কিচ্ছু না, নর্মাল। মানে যেদিনকে ঝগড়া হওয়ার কথা, সেদিনকে কোনো কিছু ঘটলো না। আর যেদিনকে একটা বোতল হয়তো সাইডে রেখেছে, বা জলটা খেয়ে মানে গ্লাসটা সাইডে রেখেছে, সেইটা নিয়ে ঝামেলা হচ্ছে, মানে মারপিট পর্যায়ে, আর এটা নিয়ে কিছু হচ্ছে না। তখন মামি বলে, দেখো এটা কিন্তু আমার ঠিক লাগছে না, তুমি একটা জিনিস লক্ষ্য করলে? তখন বলছে কি? বলছে আমরা কিন্তু এই যে কয়েকদিন গেল রোজই কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল, আর তুমি কিন্তু রোজই সন্ধ্যাবেলা মাছ বা মাংস আনছিলে, একদিনও কিন্তু আমরা মাছ মাংস খেতে পারিনি। আর আমি কিন্তু ঝগড়া করার মতো কোনো ঘটনা ঘটেই নেই যে তুমি এত ঝগড়া করেছিলে। আজকে দেখো তোমার খাবারের মধ্যে নুন বেশি পড়ে গেছিল, তাও তুমি কোনো ঝগড়া করলে না। আরো অনেক ছোটখাটো জিনিসগুলো ঘটলো, যেটা ঝগড়া হওয়া হতে পারতো কিন্তু হলো না। তখন মামাও চিন্তা করে যে হ্যাঁ, এটা তো ঠিক বলেছে। তখন মামি বলে যে দেখো, এর আগে যখন সমস্যাটা হয়েছে, ওই তান্ত্রিক যে মানুষটার সাথে তুমি কন্ট্যাক্ট করেছিলে, তো উনি তোমাকে কিছু সাহায্য করেছিল, যে এইখানটা পুরো বাঁধন করে দিয়েছিল, বলেছিল, তো কোনো সমস্যা ঘটছিল না। তো এটাও ওনাকেই বলো। তো এটা যখন ওনাকে বলেছে সকালবেলা গিয়ে আবার সেই চায়ের দোকানটা, তো বলার পরে উনি বলে যে ঠিক আছে, তুমি তাহলে একদিন সকালবেলা মাছ বা মাংস নিয়ে গিয়ে দেখো, দেখো যদি কোনো সকালবেলা নিয়ে যাওয়ার পরেও সমস্যা হয় নাকি। তো উনি, আমার মামা সকালবেলা নিয়ে গেছে একদিন, কোনো ঝগড়া হচ্ছে না। এরকম আবার 2-3 দিন নিয়ে গেছে, কোনো ঝগড়া হচ্ছে না। তো সন্ধ্যেবেলা গেলেই ঝগড়া হচ্ছে, সকালবেলা নিয়ে গেলে ঝগড়া হচ্ছে না। এবার এই পয়েন্টটা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এটা কেন হচ্ছিল, তোমার কি মনে হয়? মানে রাত্রিবেলা অনেক সময় আমি দেখেছি বা শুনেছি, প্লাস এটা তো আমার নিজের পরিবারের সাথে ঘটা, যে সন্ধ্যেবেলা মাছ মাংস নিয়ে যাচ্ছে, হয়তো পরিবারে বিশাল ঝগড়া হচ্ছে, সকালবেলা যাচ্ছে ঘটছে না। তো তোমার কি মনে হয় এই জায়গাটা? দেখো, আগেকার দিনে এরকম জিনিসপত্র অনেক হতো। মানে ধরো যখন এরকম জিনিসপত্র নিয়ে যাচ্ছে বা কিছু হুম, করছে, হুম, ঠিক আছে, হুম, রাস্তাঘাটে অনেক ধরনের জিনিসপত্র থাকে, দেখবে যে রাতে খাবার নিয়ে গেলে নুন নিয়ে যেতে বলা হয়, বা হ্যাঁ, হ্যাঁ, নুনের সাথে হ্যাঁ, একটু লঙ্কাও থাকে। হুম, আহ অনেক কিছু নজর পড়ে খাবারের প্রতি, ঠিক আছে, কারণ হুম, হুম, যারা নজর দেয় তারা খুবই অভুক্ত অবস্থায় থাকে বা হুম, এইখানে ফেঁসে থাকে। হ্যাঁ, এবার তাদের নজর যদি পড়ে কোনো খাবারে বা হুম, কাঁচা মাছ মাংসে, ফার্স্ট হুম, অফ অল শরীর খারাপ হতে পারে, মেজাজ বেগড়তে পারে। এরকম জিনিস আমার সাথেও হয়েছে, মানে পার্ক স্ট্রিট সিমেট্রিতে 2018 সালের দিকে। হুম, মানে সিমেট্রির মধ্যে আছি, হুম, ঝগড়াঝাটি হচ্ছে, বেরিয়ে হ্যাঁ, গেলাম, দেখি পুরো বন্ধ। এইগুলো হুম, হয়ে থাকে। মানে আমার মনে হয় কোনো কিছু নজর দিচ্ছিল, বা বাড়িতে আনার পর কোনো কিছু নজর দিচ্ছিল ওই খাবারগুলোতে। হুম, হুম, বুঝতে কারণ পারলাম। যতই হোক সন্ধ্যের সময় হুম, বা ধরো ভোরের সময়টা, এই হুম, হুম, সকল জিনিসপত্রগুলো খুব অ্যাক্টিভ থাকে। মানে প্রপার হুম, রাত, প্রপার দিনের থেকেও বেশি এই কনজাংশন যে টাইমগুলো রয়েছে, ওই হুম, হুম, টাইমিং গুলোতে এরা বেশি অ্যাক্টিভ থাকে। হুম, হুম। মানে তুমি বলতে চাইছো যে সরাসরি যে কোনো নেগেটিভ এনার্জি তোমাকে পজেস্ট করবে বা ভর করবে, সেরকম ব্যাপার না, এই নেগেটিভ ভাবে তোমাকে লাইফে নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে হ্যাঁ ভাই, সেইভাবে। পজিশন খুব টাফ একটা প্রসেস, মানে একবারে হুম, হয় না, হুম। অনেকগুলো হয়তো স্টেপে তোমার হয়। একটা ভালো কাজ হতো, সেটা হয়তো হচ্ছে না, বা হুম, হুম, হুম। নিজের লাইফে একটা ঝামেলায় পড়ে যাচ্ছ, এই জিনিসগুলো করে একটা এফেক্ট পড়া শুরু করে, তুমি এটাই তাহলে বলতে একদম চাইছো, তাই একদম। তো? ঠিক আছে। তো এটা তো একটা গেল। তো এটা যাওয়ার পর উনি বলে, তো
আপনারা তো বুঝতেই পারছেন যে বাইরে থেকে এরকম আনলে এরকম সমস্যা হচ্ছে। তো ট্রাই করুন যে সকালবেলা আনতে, এগুলো সন্ধ্যাবেলা আনবেন না। তো এটাই মেনটেন করে আমার মামা। তো তারপর থেকে আর ওরকম কোনো ঝগড়া বা বিশাল এরকম আকার নেয়নি কিছু। তো এইভাবে সব ঠিকই চলছিল। আর আমি যখন ঘটনাগুলো শুনছিলাম আমার কাছ থেকে, আমার একটা জিনিস মনে হচ্ছিল, একটা ঘটনা শেষ হচ্ছে আবার একটা ঘটনা ঘটছে। এবার ওই জায়গাটাই আমার মনে হয় খুবই নেগেটিভ জায়গা, কারণ ওখানে কিন্তু এখনো বর্তমানে কেউ থাকে না। আমি বলবো এখন বর্তমান পরিস্থিতি কি ওই জায়গাটা। তো তারপরে আমাদের ওই যে কোয়ার্টারটা যেখানে ওরা থাকতো, ওখানে একটা পিকনিক মতো করার একটা মানে অনুষ্ঠান করার একটা ছিল। তো আমার মাও গেছিল ওই পিকনিকটায়, আমার পুরো পরিবারের সবাই গেছিল ওখানটায়, আমার বাকি মামারা সবাই গেছিল। তো দাদু দিদা সবাই গেছিল। তো ওখানটা পিকনিকে যখন গেছে, এবার সেই দিনকে সন্ধ্যে হয়ে গেছে, সেদিনকে খুব সন্ধ্যে হয়ে গেছে। পিকনিকটা মানে সকালবেলা এসেছিল, এবার গল্প করতে করতে আমার বাজারে যাবো করতে করতে সকাল থেকে আর বাজারে যায়নি। তো সন্ধ্যেবেলা বলে যা একটুখানি মটন নিয়ে আসি, তুমি এখন রান্না করো। তো সকালবেলা থেকে গল্প টল্প করে সকালবেলা সব রান্না ছিল, সন্ধ্যেবেলা বলছে থেকে যেতে, সন্ধ্যেবেলাও রান্না হবে। তোমার মামা সেই দিনকে আবার ওই ভুলটাই করে, সন্ধ্যেবেলা মাংসটা নিয়ে আসে। তো সন্ধ্যেবেলা মাংসটা নিয়ে যখন আসে, বিনা কারণে ছোট্টখাট্ট একটা কারণে আবার সেই ঝামেলা শুরু হয়। এবং ঝামেলাটা এমন পর্যায়ে শুরু হয়, মানে টোন কেটে ঝামেলা। ধরো আমার মামি এরকম ছিল যে বাড়ির মধ্যে মানে জলের বোতল বা বিভিন্ন জিনিসপত্র এগুলো খুব সাজিয়ে ফাজিয়ে রাখতো। আর অনেক মানে জলের বালতি যেগুলো হয় সেগুলো খুব মানে পরিপাটি। কেউ আসতো, আসার পরে একটু পুরো সারা ঘর মুছে নিত। কেউ ধরো ঘর থেকে বেরিয়ে চলে গেলো, ঘর মুছে নিত। মানে খুব পিটপিটে টাইপের ছিল, সারাক্ষণ পরিষ্কার থাকতো, এরকম টাইপের ছিল। মানে কোনো জায়গায় একটা নোংরা নেই, পুরো টিপটপ থাকতো। তো আমার মামা খোটা দিচ্ছে, সারাক্ষণ এই কি বলবো আর, সারাক্ষণ জল ভরা, এই করা ওই করা, সারাক্ষণ এই নিয়ে পড়ে আছে, রান্না করতে পারে না। তো এরকম এরকম খোটা দিয়ে যখন কথা বলছে, আমার মামি বিশাল তখন রেগে গেছে, বিশাল একটা ঝামেলা শুরু হয়েছে। ঝামেলা শুরু হয়ে বাথরুমে ঢুকে গেছে। এবার বাথরুমে ঢুকে দরজা আটকে দিচ্ছে। এবার ভেবেছে যে বাথরুমে ঢুকে হয়তো কান্নাকাটি করছে বা বাথরুমে গেছে, কি করবে। তো তখনও মামা খুব জোরে জোরে চিল্লাচ্ছে, রান্না করো তাড়াতাড়ি, ওরা তো সবাই এসছে, সবার সামনে ঝামেলাটা করছে। এই ঝামেলাটা কিন্তু আমার পরিবারের সবাই দেখেছে। তো আমার মা গিয়ে ডাকছে যে কি গো, এসো এসো এসো, ছাড়ো ছাড়ো, ঝগড়া তো হতেই থাকে, এসো। হঠাৎ করে একটা জোরে চিল্লানোর আওয়াজ, আমার মামি গায়ে আগুন দিয়েছে বাথরুমের মধ্যে। এবার ওই অবস্থায় দরজা ফরজা খুলে আমার মামা, আরো যে মামা আছে, আরো মামারা সব দরজা ফরজা খুলে নিয়ে এসে চাপা ফাপা দিয়েছে, গায়ে চাদর ফাদর শাল ঠাল দিয়েছে। ওই অবস্থায় মোটামুটি অনেকটা পুড়ে গেছে, ঠিক আছে। আর মানে খুব আর্তনাদ করছে, জোরে চিল্লাচ্ছে ওই অবস্থায়। তো ওই অবস্থায় আমার এক মামা তখন কি বলবো হাফ প্যান্ট পরে ছিল ঘরের মধ্যে, সবাই নিজের মধ্যেই আছে। তো আমার আরেক মামা হাফ প্যান্ট পরে ওখানে বসেছিল। ওই অবস্থা হাফ প্যান্ট অবস্থায় দৌড়েছে, দৌড়ে প্রায় ধরে নাও 10 মিনিট মতো দৌড়েছে। দৌড়ে গিয়ে একটা বাড়ি ছিল যেখানে আমাদের একজন আত্মীয় ছিল, তিনি প্রশাসনের সাথে যুক্ত। তো ওনা গিয়ে খবর দেয় যে এরকম একটা গায়ে আগুন দিয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। কারণ গায়ে আগুন দেওয়া কেস মানে কি, যে মামির পরিবার থেকে বিভিন্ন কেস করতে পারে বা একটা তদন্ত ঘটবে, একটা আইনি জটিলতা হবে। তো সেখানে খবর দিয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে রেলের একটা হসপিটালে। এবার যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করেছে আমার বাকি মামারা যে এর আগেও কি কোনো ঝামেলা হচ্ছিল বা কি কারণে তুমি গায়ে আগুনটা দিয়েছো। ইভেন আমার মাও জিজ্ঞেস করেছে। তখন আমার মামি বলেছে দেখো আমি গায়ে আগুন দিতে চাইনি, আমি ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু গায়ে আগুনটা অ্যাক্সিডেন্টালি লেগে গেছে। না ওরকম কোনো ব্যাপার না, তোমার দাদার সাথে নর্মাল তো ছোটখাটো ঝামেলা হয় না, ওরকম কোনো ঝামেলা হয়নি। এটা কিন্তু সবাইকে বলেছিল। এবার যেটা হয়েছে, আমার মামি কিন্তু অলরেডি অনেকটা পুড়ে গেছিল। আর ওনাকে রাখা যেভাবে হয়েছিল, আমাকে যেভাবে বলেছিল যে মশারি হয়, মশারির ভেতর মরে রাখা হয়েছিল, ঠিক আছে। আমি জানি না বার্নিং পেশেন্টে কিভাবে রাখা হয়, আমাকে যেটা বলেছিল সেটা আমি বলছি তোমাকে। মানে মশারি টাইপের একটা জিনিস ছিল, ভেতরে ওনাকে রাখা হয়েছিল। এবং উনি খুব ছোট্ট টাইপের হয়ে গেছিল, মানে খুব মানে সাইজ ছোট টাইপের হয়ে গেছিল। এবার মোটামুটি অনেকটা পুড়ে গেছিল। তো তারপরে যেটা হয় যে একদিন ডাক্তার বলে যে উনি আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তার কয়েকদিন অবজারভেশনে রাখি, আশা করি সুস্থ হয়ে যেতে পারে, কিন্তু চান্স কম। কিন্তু উনি কিন্তু রিকভার করছে, কারণ অনেকটাই পুড়ে গেছিল। এবং পেটের যে নাভি সাইডটা হয়, ওই জায়গাটাও কিন্তু অনেকটা পুড়ে গেছিল। এবার আমি যেটা শুনেছি যে পেটে যদি নাভির সাইডটা একটু পুড়ে যায় তাহলে কিন্তু বাঁচার চান্সটা কম থাকে। তাও উনি মোটামুটি রিকভার করছিল। তো একদিন হঠাৎ আমার মামির পরিবার থেকে, মামির বোন, ওনার মা সবাই আসে, এসে বলে তোকে কিরম দেখতে লাগছে, একদম কালো হয়ে গেছিস, কিরম ভূতের মতো লাগছে, তোকে কি আর ওর বাড়িতে নেবে নাকি বউ হিসেবে, আরেকটা বিয়ে করে নেবে, ওর নামে কেস কর, কেস করছিস না কেন। এইসব যখন বলেছে, মেন্টাল একটা ট্রমা পড়ে আমার মামির মধ্যে। আর রাত্রেবেলার মধ্যেই হার্ট ফেল করে মারা যায়। মানে ওর পরিবারের লোক বেরিয়েছে, তারপরেও মারা গেছে। কারণ কাউকে যদি বলা হয় তোকে একদম ফালতু লাগছে দেখতে, তুই একদম খারাপ, তুই কিরম হয়ে গেছিস, আয়নায় দেখ তোর মুখটা, এরকম করে যদি কাউকে চার্জ করা হয়, তো তারপরে নিজের মনে কষ্ট হবে, স্বাভাবিক। তার মধ্যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ,
আর আরেকটা জিনিস ব্যাপার, সেটা হচ্ছে আমার মামি যখন ওই মানে বার্নিং হয়ে গেছে, অনেকটা পুড়ে গেছে, ওই অবস্থায় যখন পেশেন্ট হিসেবে আছে, তখন কিন্তু অনেক জিনিসপত্র ভুলে যেত। আমার মাকে বলেছিল যে আমার ভাইয়ের তো বিয়ে হবে পরের মাসে, তাহলে তোর শাড়িটা দিস, আমি পরবো। ঠিক আছে, এবার ওর ভাইয়ের কিন্তু বিয়ে 1 বছর আগে হয়ে গেছে, তার মানে কি না, কিছু জিনিসপত্র ভুলে যাচ্ছিল, স্মৃতিশক্তি। তো সেইখানে একটা মানুষকে যদি জোর করে কোনো পয়েন্ট বারবার বলা হয়, তার মানে তো বুঝতেই পারছো যে কতটা একটা ইম্প্যাক্ট পড়বে। তার মানে সারা তার কিছু হয়তো মনে পড়ে যাচ্ছিল যে রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে, বা খুব খারাপ একটা সিচুয়েশন আমি ফিল করতে পারি ওই যখন ঘটনাটা শুনেছিলাম। তারপরে মারা যায়, তারপর একটা কেস হয়, ওরা কেস করে দেয় অলরেডি, কিন্তু তারপরে যে পাড়া প্রতিবেশী খোঁজ নেয় যে আরো কোয়ার্টার গুলো বা আগে যেখানে থাকতো, তো সবাই বলে না ওরম তো কোনো ব্যাপার না বা কিছু, তো কেসটা মোটামুটি মিটে যায়। ওখানে কেস ওরা তুলে নেয়, তারপরে কেসটা মিটে যায়। এরপরে আসে আসল টুইস্ট, যেখান থেকে আমি মানে মেন প্রশ্নটা আমার আজকে যে ঘটনাটা, মেন প্রশ্নটা সেটা হচ্ছে এই জায়গাটায়, যে ঘটনাগুলো আমি জানতে পারি, মানে মামা জানতে পারে, পরবর্তীকালে আমি জানতে পারি। সেটা হচ্ছে যখন আবার ওই চায়ের দোকানটা যায়, গিয়ে বসে আছে চা খাচ্ছে, অনেক অনেক দিন পর আবার গেছে, অনেক মাস পরে, কারণ এত কোর্ট কাছারি এত কেসের পরে এখন গেছে। যাওয়ার পর একটা বৃদ্ধ লোকের সাথে দেখা হয়, বেশ অনেক বছর পুরনো বয়স্ক লোক, যে ওই চায়ের দোকানে চা খেতে আসতো। উনি বলছে আমি তো সবই খবর পেয়েছি, তোমার ওয়াইফ মারা গেছে, এই যে এই কোয়ার্টারটা তুমি ছেড়ে দাও, এই কোয়ার্টারটা না মানে ভালো না, এখানে এর আগেও যারা ছিল বেশ থাকতে পারতো না, সমস্যা হতো নাকি, তুমি এখানে ছেড়ে দাও। আর তোমার ওই বাথরুমটার মধ্যে এরকম গায়ে আগুন দিয়েছে। এবং বলছে কি ঘটনা ঘটেছে বলুন তো, ওই আমার এক তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল এখানে, আজ তো উনিও বলেছিল প্রথমে যে এরকম একটা সমস্যা হয়, তো কি ঘটনা ঘটেছিল আমাকে বলুন তো। এবার যেটা উনি বলেন যে তুমি কিছু মনে করো না, এখানে এই কোয়ার্টারটার মধ্যে এর আগে যে থাকতো, আজ থেকে বেশ কিছু বছর আগে, সে হসপিটালের সাথে যুক্ত ছিল, এবং সে আয়া টাইপের ছিল, আয়া বা নার্স যেরকম বলা হয়, ওই সময় আয়া বলতো। তো আয়া টাইপের ছিল, এবং উনি আগেকার দেখবে বেশিরভাগ বাড়িতে ডেলিভারি হতো, মানে হসপিটালে নিয়ে যেত না। সেই জন্য দেখবে অনেকের বার্থ সার্টিফিকেট নেই, অনেকেই আছে এরকম যাদের হয়তো বার্থ সার্টিফিকেট নেই, করেনি, কারণ বাড়িতে হয়তো জন্মগ্রহণ করেছে সেই জন্য। ইভেন কয়েক বছর আগেও সেটা হতো অনেক জায়গাতে, ইভেন এখনো হয়তো হয় অনেক জায়গায়। পরবর্তীকালে হয়তো বাচ্চা যখন 1 বছর হয়ে যায় বা 2 বছর হয়ে যায়, তখন গিয়ে বার্থ সার্টিফিকেট করে, এরকম অনেকে আছে। ইভেন আমার পরিচিত একজনও এরকম হয়েছিল, যে বাড়িতে ডেলিভারি করেছিল। তো ওই মহিলাটা নাকি বিভিন্ন বাচ্চা ডেলিভারি করতো ওর বাড়িটার মধ্যে, যে ওই কোয়ার্টারটার মধ্যে যেখানে আমার মামা গেছিল থাকতো, আচ্ছা, ওখানে ডেলিভারি করতো। এইবার এই ঘটনাটা ঘটেছে 1990-তে, আমার মামা যখন নিয়েছে। আর এই ঘটনাটা তারও আগে, মানে ধরো 75 এরকম সময়, যে এই ঘটনাটা আগে, যে মেন ঘটনাটা যেখানে ঘটেছিল। তো সেটা হচ্ছে যে ওই সময় তুমি দেখবে, এটা সবাই জানে, তুমিও হয়তো জানবে, যে মেয়ে সন্তান হলে বেশিরভাগ পরিবার, আগে তো অত টেকনোলজি ছিল না, মেয়ে নাকি ছেলে জানা যেত না বা কিছু, তো মেয়ে সন্তান হলে বেশিরভাগ মেরে ফেলতো বা ফেলে দিত রাস্তায়। বা আগে দেখবে অনেক এরকম খবর পাওয়া যেত যে হঠাৎ একটা সদ্যোজাত শিশু পাওয়া গেছে রাস্তায়, ড্রেনের ধারে পড়ে আছে, এখানে পড়ে আছে, তার মানে কি মেয়ে সন্তান চাইনি বলেই ফেলে রেখে গেছে। তাও তুমি দেখবে না যে ছেলে সন্তান আছে তাকে এরকম ভাবে ফেলে রেখে গেছে, খুব কম এরকম কেস দেখা যায়। তো ওই মহিলাটা নাকি এরকম মানে বাড়িতে, ওর নিজের বাড়িতেই এই জিনিসটা করতো, এবং করার পরে বেশ কিছু পরিবার ওনাকে টাকা দিত যে মেয়ে সন্তান একে মেরে ফেলো, এটা যাতে বাইরে জানাজানি না হয়। এরকম ভাবে ওই বাথরুমের মধ্যে নাকি প্রায় অনেক কটা বাচ্চাকে এরকম ভাবে মেরেছিল। মানে পরিবার টাকা দিত, যে হ্যাঁ পরিবার টাকা দিত, তখন এটা ছিল, এটা তুমি সবাই জানবে, এটা মানে খুব একটা নোংরা ইতিহাস আমাদের, কিন্তু এটা তো বাস্তবতা। তখন যেটা ছিল যে মেয়ে হলে কিন্তু মানে অনাথ আশ্রমে দিয়ে দিত, বা মেরে ফেলতো, বা রাস্তাঘাটে ফেলে দিত। দেখলে এই ঘটনাগুলো আগে বেশি ঘটতো, এখনো ঘটে, রেয়ার, কিন্তু দেখা যায় এখনো। তো এরকম নাকি করতো, যে বাথরুমে এরকম মেরে ফেলতো, মেরে ফেলার পরে যেটা হয় সব পয়সা করে নিয়ে মিটমাট হয়ে যেত। এরকম ভাবে প্রায় অনেক মাস করেছিল, প্রায় মাস বলবো না, প্রায় অনেক বছর করেছিল ওখানে এই সব কাজ। তারপরে একদিন মোটামুটি আশেপাশের লোকজন জানাজানি হয়ে যায়, এবং জানাজানি হওয়ার পরে একজন প্রশাসনকে খবর দেয়, এবং প্রশাসনকে যখন খবর দেয়, রাত্রিবেলা খবর দেয়, পুলিশ বলে যায় রাত্রিবেলা এখন যাবো না, আমি সকালবেলা যাব। ঠিক আছে, তো সকালবেলা পুলিশের ভ্যান যখন ঢুকেছে, পাবলিক যখন ঢুকেছে, ঘরের থেকে প্রচুর একটা ফালতু গন্ধ বেরোচ্ছে, ওষুধ আর রক্তের গন্ধ বেরোচ্ছে। যখন সবাই আসছে, এই বৃদ্ধ লোকটাও ছিল ওই সময়, তো বৃদ্ধ লোকটাও গেছে, তখন তো উনি ইয়ং ছিলেন মোটামুটি। তো উনি গেছে, যাওয়ার পরে দেখছে ঘরের থেকে গন্ধটা বেরোচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার, দেখছে ওই মহিলাটা গলাটা কাটা, মহিলাটা পড়ে আছে। তার মানে রাত্রিবেলা বা তার আগে কেউ ওনাকে খুন করেছে ওখানটা। এবার কে খুন করেছে সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু ওনার গলাটা কাটা, ওই অবস্থায় তিনি পড়ে আছে, রক্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর মহিলাটা ওই ঘরের মধ্যে পড়ে আছে। আর যখন বাথরুমে যায়, বাথরুমে গিয়ে দেখে একটা বাচ্চা আছে, এবং বাচ্চাটা কিন্তু তখনও জীবিত, বাচ্চাটা কিন্তু মরেনি, কিন্তু বাথরুমের মধ্যে বাচ্চাটা পড়ে আছে ওখানটা।
আর আরেকটা বাচ্চাকে দেখে চৌবাচ্চার মধ্যে অলরেডি মানে ডুবে গেছে বা কিভাবে হয়ে গেছে, মানে ভেসে উঠেছে চৌবাচ্চার ভেতর থেকে। হুম হুম একটা বাচ্চা তো ডেড, আরেকটা বাচ্চাকে মানে জ্যান্ত অবস্থা উদ্ধার করেছিল। তো এইভাবে কেসটা ওখানে ধামাচাপা পড়ে যায়। কে করেছে কি করেছে জানা যায় না, কিন্তু সবাই বলে যে আর ওটা জানতেও হবে না, কারণ যাকে মেরেছে সে তো ক্রাইম করতোই, তো সে মারা গেছে ভালো। তো আবার ডেড বডি ফেড বডি সরায়, তারপর থেকে কোয়ার্টারটা মোটামুটি ওরম অবস্থায় পড়েছিল। মাঝখানে মাঝখানে কোনো পরিবার আসতো, এক সপ্তাহ দু সপ্তাহ থাকতো, থাকতে পারতো না, কি সমস্যা কেউ বলতো না, চলে যেত। এরকম ভাবে করতে করতে এত বছর গেছে, তারপরে গিয়ে আমার এই আমার মামি প্রায় 1-2 মাস কিন্তু এখানে থাকতে পেরেছিল। হুম 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 হুম। তারপরে কিন্তু ওই বাথরুমের কোয়ার্টারটাতেই সেম ঘটনা ঘটলো, একটা নেগেটিভ জিনিস, যে আমার মামি কিন্তু গায়ে আগুন দিল। এবার এই ঘটনাটা যখন তারা এখন মামা পরপর লিঙ্ক করছে ঘটনাগুলো, যে প্রথম যখন এসেছিল তখন পায়ের আওয়াজ, তারপর রক্তের পায়ের ছাপ, বাথরুম থেকে ওষুধ আর ওই রক্তের গন্ধটা, এই জিনিসগুলো তখন এখন আস্তে আস্তে সব পরে রিলেট করছিল। এবার আমার মামা কিন্তু তখন ওই লোকটাকে বলেনি যে আমি কিন্তু এইগুলো ফিল করেছি। তখন পুরো শোনার পর এবার ঠিক আছে আমার একটা কাজ আছে আমি আসছি, তো কাজ আছে আসছি বলে গেছে, গিয়ে তাড়াতাড়ি ফোন করেছে। তখন ল্যান্ড নাম্বার ছিল, ল্যান্ড নাম্বার থেকে ফোন করেছে এসটিজি বুথ থেকে, তখন প্রাইভেট ফোন ছিল না আমার মামার। তো ফোন করেছে, বাড়িতে ফোন করে পুরো ঘটনাটা বলেছে যে আমি আজকে গিয়ে বলছি, তুমি সবাই বাড়িতে থেকো, আমার খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে। তারপর এখানে কাছাপাড়া আসে, এসে পুরো ঘটনাটা বলে যে এই পুরো আমি জানতে পেরেছি, তো আমার তো কোয়ার্টারটা আমি থাকতে আমার এখন খুব ভয় লাগছে, আমি ছেড়ে দেবো কোয়ার্টারটা। তখন ওরা ঠিক আছে ছেড়ে দিবি। তারপর এই যে কোয়ার্টারের দেখো তোমার একটা চাবি হয়, কোয়ার্টারের চাবি হয় একজনকে দিয়ে যেতে হয়, কোনো লোক থাকে সেক্রেটারি বা এরকম কিছু থাকে, বা কোনো আশেপাশে কোনো ক্লাব বা কাউকে একটা চাবি দিতে হয়। তো উনি বলে যে চাবিটা তাহলে এখানে দিয়ে যাবি। তো বলে ঠিক আছে চাবিটা দিয়ে যাবো, কিন্তু এক রাত ওখানে থাকতে হবে, কারণ পরের দিন সকালবেলা লোকটা আসবে। লোকটা বাড়িতে ছিল না যাকে চাবিটা দিতে হতো, হতে পারে ওটা রেলের কোনো লোক, মানে কোনো স্টাফ হতে পারে, বা পাশাপাশি কোনো প্রতিবেশী হতে পারে, কাউকে একটা চাবি দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি এক্সাক্ট বলতে পারছি না কাউকে চাবি দিতে হতো, বাট চাবি দেওয়ার ছিল। এবার রাত্রেবেলা তো থাকতে হবে এক রাত, তারপর দিতে হবে ভোরবেলা চাবি। তো এইবার আমার মামা বলছে আমি তো একা থাকতে পারবো না, আমার ভয় লাগবে, তাহলে তোরা চ। তো আমার কিন্তু মামারা অনেকজন, প্রায় 7 জন মামা। তোমার বাকি 2-3 জন মামা বলে ঠিক আছে আমিও যাচ্ছি, কালকে রাতটা থেকে যাবো, সকালবেলা একসাথে চলে আসবো। বললো ঠিক আছে। এবার রাত্রেবেলা যখন ওই কোয়ার্টারটা থাকতে যায়, এবার প্রথমে যখন এত ঘটনা শুনেছে যে কোয়ার্টারটায় এর আগে এত কিছু ঘটেছে, তারপরে তো স্বাভাবিক ব্যাপার মানুষের মনে একটা ভয় থাকে যে এইখানটা আমি আছি। তো আমার মামা রাত্রেবেলা ওই ঘরটার মধ্যে আছে। এবার রাত্রেবেলা বাথরুম পেয়েছে, ওই বাথরুমটাতে যেতে হবে। আর বাইরে বেরোবে, বাইরে তো চারিদিকে কি বলবো ফাঁকা, ঝিঝি পোকার ডাক, আর ওরকম মানে বড় বড় গাছ। তোমার তো বাইরে যদি তুমি বাথরুম করতে যাও, তোমার মনে হয় গাছের উপর কেউ আছে, এরকম একটা মনে হবে সারাক্ষণ। তো বাথরুমটাতেই যেতে হবে। আবার বাথরুমে এত কিছু ঘটনা ঘটেছে, ইভেন কয়েকদিন আগে বা কয়েক মাস আগেও নিজের স্ত্রী কিন্তু ওখানে গায়ে আগুন দিয়েছে। তো বাথরুমটা যখন খুলেছে, খুলে বাথরুমে গেছে, গিয়ে চোখ গেছে চৌবাচ্চাটায়। চৌবাচ্চা যেটা দেখছে, সেটা দেখার পরে মানে তুমি যদি থাকতো তোমার অবস্থা টাইট হয়ে যেত, যেটা আমাকে বলেছিল। আচ্ছা। দেখছে একটা বাচ্চা ভাসছে, ওই চৌবাচ্চার মধ্যে একটা বাচ্চা ভাসছে। এবার হুট করে তুমি ধরো বাথরুমে ঢুকেছো, হুট করে তোমার যদি চোখটা যায়, দেখছো একটা বাচ্চা ভাসছে, তো তোমার কিরকম ভয় লাগবে? মানে হাড় হিম হয়ে যাবে না ভয়, মানে মুখ থেকে কথা বেরোবে না। ওই অবস্থায় দৌড়ে এসছে ঘরের মধ্যে, এসে বলে এ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ কি দেখ এখানে কি দেখ। তারপর তো সবাই এসছে, ও মামারা বাকিরা এসছে, এসে বলে কি কি হয়েছে, বলো দেখ ওখানে কি দেখ। এবার সবাই তাকিয়েছে, দেখছে কিছু নেই। তাহলে একটু আগে কি দেখলো, ওখানে বাচ্চা এখানে ভাসছে, এরকম একটা ব্যাপার। তো বলছে "এ, তুই সকাল থেকে এরকম করে আছিস, ভয় আছিস, কি হয়েছে বলতো, যা ঘরে আয়।" তো আবার ঘরে চলে এসছে। এবার আমার আরেক মামা, যেই মামাকে কিন্তু পুরো ঘটনাটা আমার এই মামা কিন্তু বলেনি তখনও, যে সকালবেলা ওই চায়ের দোকানে বৃদ্ধ লোকটার কাছ থেকে যেগুলো জানতে পেরেছিল, পুরো ঘটনা কিন্তু বলেনি। ওই মামা গেছে বাথরুমে, মানে আরেক মামা গেছে বাথরুমে, সেও টয়লেট করছে, সেও দেখেছে ওই চৌবাচ্চার মধ্যে একটা বাচ্চা ভাসছে। তো একজন ভুল করতে পারে, দুজন পরপর ভুল করবে? না। তো দুজনেই কিন্তু দেখেছে ওই বাচ্চাটাকে, কিন্তু আবার যখন আমার বাকি মামারা এলো বাথরুমে এলো, দেখতে পাচ্ছে না। তো দুজন কিন্তু ওই বাথরুমে কিন্তু ওই বাচ্চাটাকে দেখেছে। তো এইবার বলে যে তুই কি জানতে পেরেছিস সকালবেলা আমাদের কেন ডাকলি, তুই বলতো, নিশ্চয়ই তুই কিছু জানতে পেরেছিস। মানে আমার মেজো মামাকে সব মামারা চেপে ধরে। তখন বলে এই বাথরুমটায় এরকম জানতে পেরেছিলাম, এই ঘটনা ঘটেছে যেগুলো তোমাকে বললাম, যে বাথরুমে চৌবাচ্চাটার মধ্যে এরকম বাচ্চা ভেসে উঠেছিল, মারা গেছিল, আর একটা বাচ্চাকে বাঁচানো হয়েছিল। পুরো এই কোয়ার্টারটার হিস্ট্রিটা বলে যেগুলো জানতে পেরেছে। এবার ওদের তো পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে চৌবাচ্চার মধ্যে যে বাচ্চাটা ভাসছে ওটা কি, তাহলে ওটাই ওদের মধ্যে একটা ভয় কাজ করবে। তো বলে যা রাত্রেবেলা বাথরুম পেলে আর যাবো না, রাত্রেবেলা ঘরের মধ্যে থাকি, আর যাবো না কোথাও। তো ওরম ভাবেই বসে আছে। যখন বসে আছে প্রায় 1 ঘন্টা মতো কেটেছে, ঝিঝি পোকার ডাক,
হঠাৎ করে ছাদের উপরে মনে হচ্ছে কেউ হাঁটছে। এবার কোয়ার্টারটা কিন্তু ছাদে ওঠার কোনো জায়গা নেই, তো ছাদের উপরে উঠে গিয়ে হাঁটবে কি করে? এবার একটু হাঁটছে, হাঁটার পরে আবার মাঝখানে কোনো কিছু নেই, আবার ওই কোণা থেকে আবার কেউ হাঁটছে, মানে একটা সাইড থেকে ছাদের কোণা থেকে মিডিলে কেউ এলো, তারপর আবার অনেকটা গ্যাপ, আবার ওই কোণা থেকে কেউ হেঁটে আসছে। তো মানে বেশ অস্বাভাবিক একটা হাঁটার আওয়াজ। তাও ছাদের মধ্যে ঢিল পড়া শুরু হয়েছে। এই ছাদের মধ্যে ঢিল বেরোবে রাত্রেবেলা কে? বাইরের দিকটা দেখে চারিদিকে, কোনো জায়গায় কেউ নেই, কিন্তু রাত্রেবেলা ঢিল পড়ছে ছাদের মধ্যে, মানে ঘুমাতেই পারছে না রাত্রেবেলা, এরকম একটা অবস্থা। তারপরে হচ্ছে মেন ভয় পাওয়ার একটা ঘটনা যেটা ঘটেছিল, সেটা হচ্ছে একটা খুব চেনা পরিচিত আওয়াজ আমার মামা পায় এবং আমার বাকি মামারাও পায়। বলো সেই আওয়াজটা কি হতে পারে? কারোর কান্নার আওয়াজ পেয়েছিল কি? কয়েক মাস আগে বা কয়েকদিন আগে যাকে দাহ করে আসা হলো, নিজের পরিবারের সদস্য, মানে আমার মামি, হুম, হুম। সেই মামির গলার আওয়াজ পাচ্ছে তখন। বলছে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, বাঁচাও। এরকম ভাবে আস্তে আস্তে আওয়াজটা আসছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, এরকম ভাবে আওয়াজটা করছে। হুম, হুম, এবার হুম। কয়েক দিন আগেই বা কয়েক মাস আগেই তো তাকে দাহ করে দেওয়া আসা হলো, এত বড় ঘটনা ঘটে গেল, কেস কামারি হলো, এত কিছু হলো, তারপরে সে কি করে কথাটা বলে? এবার এই কথাগুলো বাইরে থেকে বলছে, ওর রুমে কিন্তু কেউ কোনো ঘটনা ঘটছে না, কিন্তু ছাদের ওপরে হচ্ছে, বাথরুমে হচ্ছে, আর বাইরে হচ্ছে। এবার একটা প্রশ্ন আমার জেগেছিল যে ঘরের মধ্যেও তো কিছু ঘটতে পারতো, ঘরেও তো কিছু দেখতে পারতো, বাইরে দেখতে পাচ্ছে, বাথরুমে দেখতে পাচ্ছে, সেটা কেন? এবার মামা আমাকে যেটা বলেছিল, ওই তান্ত্রিক যে লোকটা এটাকেও যে বন্ধন করেছিল, সে এই পুরো ঘটনাগুলো ঘটার পরে না বলাতেই ওই ঘরটার মধ্যে একটা জিনিস রেখে গেছিল, বলেছিল এই ঘরটার মধ্যে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু যত দেরি সম্ভব তুমি কিন্তু কোয়ার্টারটা ছেড়ে দাও। তো ঘরটার মধ্যে কিছু একটা করে রেখেছিল, বন্ধন বা কিছু একটা, তো ঘরের মধ্যে কিছু প্রবেশ করতে পারছিল না, বাইরে জিনিসগুলো ঘটছিল, কোয়ার্টারের বাইরে, বাথরুমে, অন্য জায়গাগুলো ঘটছিল। হুম, তো এরকম আওয়াজ, এই যে আওয়াজগুলো পেয়েছে, একটা ইমোশনাল তো ব্যাপারই, প্লাস ভয়ের ব্যাপার। আমার মামা তখনই অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান যখন হয়ে যায়, আমার বাকি মামারা যারা ছিল, মেজো মামাকে ধরে ধরে চারিদিকে ধরে আছে, এবার করতে করতে কয়েক ঘন্টা যায়, জল টল ছিটায়, একটু জ্ঞানটা আসে, তখন ভোরবেলা হালকা হালকা আলো উঠেছে, ঠিক আছে, হালকা হালকা আলো উঠেছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখির কিচিরমিচির আওয়াজ। তখন বলে এখনই বেরিয়ে যাবো, আর এখানে থেকে লাভ নেই। তখন সকালবেলা বেরোয়, বেরিয়ে চাবিটা দেয়, দেওয়ার পরে ওই কোয়ার্টারে কিন্তু ওরা যায়নি এবং থাকেও নি। আর পরবর্তীকালে এত বছর কেটে গেছে, এই 2023 সালে, মানে করোনার পরে, এই ঘটনাটা আমি শুনেছিলাম 2021-এ, মানে করোনার ঠিক শেষ হচ্ছে বা লকডাউন খুলছে, আবার একটা লকডাউন হচ্ছে, ওই সময়টা আমি ঘটনাটা শুনেছিলাম। তো তারপরে আমার মনে হয়েছিল যে পুরোপুরি করোনাটা খুলে যাক, খুলে যাওয়ার পরে যাবো তাহলে কোয়ার্টারটায়। তো আমার একটা বন্ধুকে নিয়ে গেছি ওই কোয়ার্টারটা। হুম, হুম। তো গিয়ে দেখছি যা ডেসক্রিপশন বলেছিল পুরোপুরি মিলে যাচ্ছে, যে পুরো ঘড়ির মতো, দেয়াল ঘড়ি যেরকম হয়, বাইরে থেকে তুমি যদি একটা ফটো তোলো বা দাঁড়াও, পুরো মনে হবে একটা দেয়াল ঘড়ি দাঁড়িয়ে আছে, বারান্দাটা আছে, গ্রিল ফিল ভেঙে গেছে, পুরো সেম টাইপের জায়গাটা, কিন্তু এখনো আছে, আর পুরো পরিত্যক্ত জায়গাটা, মানে পুরোপুরি একটা পরিত্যক্ত জায়গা ওখানটা। তো এটা খুব মানে আমার ক্রিপি লেগেছিল এবং খুবই, কি বলবো, এই মানে ইতিহাসটা খুবই খারাপ লেগেছিল। আর আরেকটা জিনিস আমি তোমাকে বলবো, যে তুমি হয়তো নিজে হয়তো এরকম ঘটনা হয়তো অনেক শুনেছো, সেটা হচ্ছে এই যে বাচ্চা মেরে ফেলা মেয়ে সন্তান হলে, এটা যেটা আগে ঘটতো, কয়েক বছর আগেও আমাদের কাছাপাড় স্টেশনে একটা ঘটনা ঘটেছিল, বা অনেক স্টেশনই হয়, যে স্টেশনে দেখবে বাথরুম থাকে, শৌচালয়, যে বাথরুম গুলো পাবলিক টয়লেট ওপেন, সেইখানে একটা বাচ্চাকে কেউ ফেলে চলে গেছিল, ঠিক আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, সকালবেলা মানুষ দেখতে পেরেছে, মানে সকালবেলা 3টে 4টে যখন প্রথম ট্রেন হয়, তো বাচ্চাটাকে নিয়ে বাঁচানোর চেষ্টা করেছে, রাত্রেবেলা বাচ্চাটা মারা গেছে। এ বাবা। তো হ্যাঁ, কারণ সারা রাত একটা কষ্ট, মানে একটা নর্মাল মানুষ, মানে যদি 18 বছর বা 20 বছর একটা মানে সতেজ কোনো মানুষ হয়, সেও কিন্তু সারা রাত বৃষ্টিতে ভিজলে তার অসুখ হয়ে যাবে, আর সেখানে তো একটা সদ্যজাত শিশু, তো সে এতটা সহ্য করে তাও একদিন বাঁচতে পেরেছিল। মানে যারা এরকম, যে বাবা মা এরকম করে না, বা যাদের পরিবার এরকম করে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলটিমেটলি তো খুন করছে, ঠিক আছে, এদের পরিণতি একদমই ভালো হয় না। এটাই মানে বলবো, এটা দেখো, ছেলে এবং মেয়ে, ঠিক আছে, এদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই অ্যাজ সাচ, ঠিক আছে। হুম হুম ছেলেরা কিছু দায়িত্ব রয়েছে যেগুলো খুব ভালোভাবে পালন করতে পারেন, মেয়েরা তার থেকে অনেকগুলো বেশি দায়িত্বের জায়গা রয়েছে যেগুলোকে ভালোভাবে পালন করতে পারে, একে অপরের পরিপূরক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে সন্তান বলে, মানে আমার মাও মেয়ে, তোমার মাও মেয়ে, ঠিক আছে, হুম, হুম। এবার মানে মেয়েরা না থাকলে তো আমরা কখনোই আসতেই পারতাম না এখানে। তাদের ওপর এরকম টাইপের, মানে শিশু সন্তানগুলোর উপর এরকম টাইপের যারা কাজ করেছে,
মানে নরকেও যাবে না, নরক থেকেও ফিরিয়ে দেবে ওদেরকে। আর তোমার আমি দুটো প্রশ্ন আছে এই ঘটনাটা নিয়ে। বলো। সেটা হচ্ছে যে কেউ যদি কোনো বাড়িতে যায়, গৃহপ্রবেশ পুজো বা একটা ছোট্ট পুজো, সেটা অনেকেই এখন কিন্তু করে না, ভাবে কি হবে করিয়ে। তো সেটা কি তোমার মনে হয় নেগেটিভ জায়গা থাকুক, কোন জায়গা কি আছে আমরা তো জানি না। কোন একটা এই যে কোয়ার্টারে যাচ্ছে, নতুন শিফট করছে বা ভাড়া বাড়িতে, এক একটা জায়গার ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। তো তোমার কি মনে হয় যে একটা পুজো করে নেওয়া উচিত বা কি করা উচিত? ধরো অনেকদিন ধরে অ্যাবান্ডেন্ট হয়ে রয়েছে, কেউ থাকে না বা কিছু, বা আগে কেউ থেকে গেছে, তুমি সংকল্প করছো যে তুমি এখান থেকে থাকবে এই জায়গাতে, তো তুমি এই জায়গাতে যারা যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিচ্ছ যে এখানে আমি থাকতে এসেছি। গৃহপ্রবেশের পরে মানে 3 রাত কিন্তু বাড়িতেই থাকতে হয়, তো তুমি নিজের অস্তিত্বটাকে এখানে প্রতিষ্ঠা করছো, ঠিক আছে? কিন্তু যদি তুমি এটা না করো, ওরা ভাববে যে তুমি ওদের জায়গাতে এসে দখল করে জিনিসটা বসে গেছো, আর সেখানে তোমার কাছে কোনো পূজা পাঠ পজিটিভিটি কোনো কিছু প্রোটেকশন নেই। ডেফিনেটলি ইম্প্যাক্ট তো পড়বে, বাজে ইম্প্যাক্ট পড়বে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে মহিলাটা ওখানে মানে খুন অবস্থায় পড়েছিল, কে খুন করেছিল জানা যায়নি, প্লাস এত বাচ্চাকে ওই মহিলাটা নিজে খুন করতো, মানে খুন করতো মানে কি পয়সার বিনিময়ে করতো। পয়সার বিনিময়ে এখন মানুষ আগেও করতো, এখনো অনেক খারাপ কাজ করে, তো সেটা কিন্তু করতো ঘরটার মধ্যে। তো ওই চৌবাচ্চার মধ্যে যে বাচ্চাটাকে দেখেছিল, তো হন্টিং এর বা হরর ঘটনার মধ্যে রেসিডেন্টাল হন্টিং বা এরকম কিছুটা শুনেছিলাম, এটার মানেটা কি? মানে এখানে কোনো একটা ঘটনা ঘটেছে, সেটা কি মানে ওরা যেটা দেখেছিল, তোমার কি মনে হয়? ইজিলি বলছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে এমন ধরনের অনেক জিনিসপত্র রয়েছে, মানে আমার মনে হয় যে এই যে প্রকৃতি রয়েছে বা ইউনিভার্স যাই বলো, এর মধ্যে অনেক ইনফরমেশন লুকিয়ে থাকে, ইউনিভার্স নিজেই লুকিয়ে থাকে। সেরকমই একটা ইনফরমেশন, ধরো কোনো একটা জায়গায় খুব বাজে কিছু একটা ঘটেছে, সেখানকার মেমোরিটা ইউনিভার্স নিয়ে রাখে, এবং সেই জায়গাতে মাঝে মধ্যে জিনিসটাকে রিপিট টেলিকাস্টের মতো দেখাতে থাকে যে এই জায়গাটার এরকম একটা হরিফিক পাস্ট রয়েছে। অনেকে যারা মানে একটু প্রকৃতির সাথে কানেক্ট করতে পারে বেশি, তাদের কাছে এই জিনিসপত্রগুলো ভেসে ওঠে। বুঝলাম। আমি একটা রিসেন্ট একটা জায়গায় গেছিলাম, মানে তুমি কি তাহলে এনার্জি টাইপে বলতে চাইছো? কারণটা হচ্ছে এটা থেকেও বড় কথা বলবো, এটা একটা মানে রেসিডুয়াল হন্টিং তো বলে, ঠিক আছে? এটা এনার্জি থেকেও বড় হচ্ছে। আমি এনার্জি পয়েন্টটা কেন বললাম তোমাকে বলছি। ধরো একটা জায়গায় গেছিলাম রিসেন্ট, ওখানে আগে মাঠ ছিল, প্রচুর লোক ওখানে দৌড়াতো, ঠিক আছে, প্রচুর লোক দৌড়াতো, রেস হতো, পুরো মাঠ ছিল। এখন মাঠটা একদম ছোট হয়ে গেছে, ওখান দিয়ে রাস্তা বাস্তা হয়ে গেছে, বাড়ি ফাড়ি হয়ে গেছে, এবার ছোট্ট মতো জায়গা। তো ওইখানটা যখন আমি এখন যাই, গিয়ে মনে হয় কি একটা মানে একটু দৌড়াই বা একটা একটু চার্জ আপ হয়ে যায় জায়গাটা গিয়ে। তো তোমার কি মনে হয় ওইখানে কি ওই যে এনার্জিটা, এখানে যেমন নেগেটিভ একটা এনার্জি ট্র্যাপ হয়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে যে ওরা বেরোতে পারছিল না বলে এটা ঘটছে, তো তোমার কি মনে হয় ওটাও সেম ওরকম কিছু? হ্যাঁ, মানে ধরো মন্দিরে গেলে পজিটিভ কেন লাগে? এখানে এত মন্ত্র উচ্চারিত হচ্ছে, এত ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন, সেখানে আমি তোমাকে বলবো তুমি তো মানে লাইন হয়েছে, তুমি তো এদিকে ঘুরতে আসো, নেগেটিভিটির ব্যাপারটা তোমার মধ্যে অ্যালাইন হয়ে যায় বেশি। হ্যাঁ, আমি তোমাকে বলবো তুমি তো ঘুরতে আসো এদিকে, মানে কল্যাণীর দিকে বা এই সাইডে আসো, তো হংসেশ্বরী মন্দির তুমি গেছো কোনোদিনও? না, যাওয়া হয়। পারলে একবার যেও বাঁশবিড়াতে, মানে তুমি যে ফিলিংটা বলছো দারুণ ভাবে ওখানে পাবে, আমার যেটা মনে হয়। নিশ্চয়ই যাবো তাহলে। হ্যাঁ, বেশ দারুণ জায়গা, তুমি ইউটিউবে সার্চ করে নিও জায়গাটা, মানে লুকসটা দেখে নেবে, দারুণ জায়গা, পজিটিভ ভাইব পাবে। যাই হোক, এই ছিল আমার ঘটনা। তোমার ঘটনা দুটো কিন্তু মানে একটার সাথে আরেকটা ঘটনা মানে হয়তো সেরকম ভাবে কোনো মিল নেই, বাট ঘটনা দুটো সত্যি খুবই মানে মর্মান্তিক, আর মানে শুনে অ্যাকচুয়ালি কিন্তু গুজবাম্পস দিয়েছে আমার। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই হচ্ছে আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প লাগে আমার থেকে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।